কবরস্থানের এক শান্ত সকালে একজন কোটিপতি তার স্ত্রীর কবরের দিকে তাকিয়ে ভাবছিলেন যে তিনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছেন। তখন একটি গরিব মেয়ে এসে দুইভাবে বলল, আপনার স্ত্রী মারা যাননি, আমাকে একটা নাস্তা কিনে দিন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। ব্যথা এবং অসম্ভব সম্ভাবনার মধ্যে হতবাক হয়ে তিনি সেই ক্ষুধার্ত শিশুটিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন যে দিব্যি কেটে বলছিল সে মহিলাকে জীবিত দেখেছে। এবং এই অসম্ভাব্য জুটি পরে যা আবিষ্কার করে তা তাদের জীবনকে ওলটপালট করে দেওয়ার হুমকি দেয়। ঢাকার আকাশ সেই রবিবারের সকালে মেঘাচ্ছন্ন ছিল, ঘন মেঘগুলো যেন পৃথিবীর সমস্ত রং শুষে নিচ্ছিল। রোহান চৌধুরী তার কালো মার্সিডিজ গাড়িটি বনানী কবরস্থানের গেটের সামনে পার্ক করলেন, ইঞ্জিন বন্ধ করে দীর্ঘক্ষণ সেখানেই বসে রইলেন, তার হাত তখনও স্টিয়ারিং হুইল আঁকড়ে ধরেছিল। 40 বছর বয়স, কালো চুলে কানের পাশে রূপলি আভা লাগতে শুরু করেছে, নিখুঁত ছাই রঙের স্যুট যার দাম বেশিরভাগ মানুষের এক বছরের আয়ের চেয়েও বেশি। কিন্তু এসবের কোনো কিছুই এখন আর গুরুত্বপূর্ণ ছিল না। গত 6 মাসে কোনো কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তিনি যাত্রীর আসন থেকে সাদা রজনীগন্ধার তোড়াটি তুলে নিলেন, যে ফুলগুলো মৌসুমী সবসময় ভালোবাসত, এবং গাড়ি থেকে বেরিয়ে এলেন। পাথরের পথে হাঁটার সময় তার পায়ের শব্দ কবরস্থানের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল, এই পথটি তার মুখস্থ হয়ে গেছে। 6 মাস, অর্ধেক বছর হয়ে গেল তার জীবন পুরোপুরি ভেঙে পড়েছে। অর্ধেক বছর হয়ে গেল সেই রাতের পর থেকে, যখন রাত 2টায় ফোন বেজে উঠেছিল এবং ওপাশ থেকে একটি আনুষ্ঠানিক কণ্ঠস্বর তাকে বলেছিল যে একটি দুর্ঘটনা ঘটেছে, তাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে, পরিস্থিতি গুরুতর। রোহান কালো মার্বেলের সমাধিফলকের সামনে এসে দাঁড়ালেন। মৌসুমী ভট্টাচার্য চৌধুরীর নাম সোনালী অক্ষরে খোদাই করা ছিল, সাথে তার জন্ম এবং সবকিছু শেষ হয়ে যাওয়ার তারিখ। 38 বছর, মাত্র 38 বছর। সমাধিফলকে তার ছবিটি তার উজ্জ্বল হাসি দেখাচ্ছিল, সেই বাদামি চোখ দুটি জীবনে ভরপুর, কালো চুল কাঁধের উপর ঢেউয়ের মতো ছড়িয়ে আছে। সে নীল পোশাকটি পরেছিল যা তিনি তার শেষ জন্মদিনে দিয়েছিলেন, দুর্ঘটনার 2 মাস আগে। তিনি কবরের সামনে হাঁটু গেড়ে বসলেন, ব্রোঞ্জের ফুলদানিতে রজনীগন্ধা রাখলেন এবং ঠান্ডা মার্বেলের উপর হাত রাখলেন। হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল, কিন্তু রোহান খেয়ালও করেননি। কেমন আছো ভালোবাসা, তিনি ফিসফিস করে বললেন, তার কণ্ঠস্বর ভাঙা শোনাল। আবার তোমাকে দেখতে এলাম। আমি জানি আমি প্রতি রবিবার আসি, কিন্তু আমি দূরে থাকতে পারি না। তোমাকে ছাড়া বাড়িটা খুব খালি লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মুহূর্তের জন্য ভুলে যাই। বিছানায় তোমার দিকে হাত বাড়াই আর শুধু শূন্যতা খুঁজে পাই। তিনি চোখ বন্ধ করলেন, অনুভব করলেন চোখের জল জ্বলতে শুরু করেছে। গত 6 মাসে রোহান চৌধুরী, সেই নির্মম ব্যবসায়ী যিনি প্রযুক্তি খাতে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যিনি কোটি টাকার চুক্তি নিয়ে আলোচনা করতেন চোখে পলক না ফেলে, যিনি কখনো দুর্বলতা দেখাতেন না, তিনি তার সারা জীবনের চেয়ে বেশি কেঁদেছেন। আর সবসময় এখানেই, এই ঠান্ডা, নীরব জায়গায়। তুমি জানো সবচেয়ে কঠিন কি, তিনি বলতে থাকলেন, যেন মৌসুমী তাকে শুনতে পাচ্ছে। মানুষ আশা করে যে আমি এগিয়ে যাব। আমাকে বলা হয়েছে যে 6 মাস শোক কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট সময়। যথেষ্ট সময়। যেন শোকের জন্য কোনো টাইমার আছে, যেন ব্যথার মেয়াদোত্তীর্ণের তারিখ আছে। তারা বোঝে না যে তুমি আমার সবকিছু ছিলে। আমার স্ত্রী, আমার সেরা বন্ধু, আমার সবকিছুর সঙ্গী। বৃষ্টি এখন আরও জোরে পড়ছিল, তার দামি স্যুট ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু রোহান নড়লেন না। তিনি চোখ খুলে মৌসুমীর ছবির দিকে তাকালেন। 10 বছর আগে একটি সামাজিক উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভায় তাদের প্রথম দেখার কথা মনে পড়ল। মৌসুমী প্রথম সারিতে বসেছিল, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করছিল, তার সেই মিষ্টি অথচ স্বভাব দিয়ে বক্তাকে চ্যালেঞ্জ করছিল। আলোচনা সভার পর তিনি তাকে কফি খাওয়ার প্রস্তাব দেন। মৌসুমী সেদিন বিকেলে তাকে হাসিয়েছিল, যা রোহান খুব কমই করতেন। তার মধ্যে যেকোনো পরিবেশকে আলোকিত করার, চারপাশের মানুষকে বিশেষ অনুভব করানোর এক অদ্ভুত ক্ষমতা ছিল। 2 বছর পর শ্রীমঙ্গলে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। রোহান দেশের সবচেয়ে বিলাসবহুল বিয়ের আয়োজন করতে পারলেও মৌসুমী সাদামাটা কিছু চেয়েছিল। আমার জাঁকজমকে প্রয়োজন নেই, সে বলেছিল, তার মুখটা নিজের হাতের মধ্যে ধরে। আমার শুধু তোমাকে আর আমাদের ভালোবাসার মানুষদের প্রয়োজন, এটাই ছিল মৌসুমী, সবসময় যা সত্যিই গুরুত্বপূর্ণ তা দেখত। যখন তিনি সংখ্যা আর ব্যবসায় হারিয়ে যেতেন তখন তাকে বাস্তবে ফিরিয়ে আনত। আমি সবকিছু বিনিময় করে দিতাম, রোহান বিটবিট করে বললেন, তার কণ্ঠস্বর ভেঙে গেল। আমার সমস্ত সম্পদ, সমস্ত কোম্পানি, যা কিছু আমি তৈরি করেছি, সবকিছু বিনিময় করে দিতাম শুধু তোমাকে ফিরে পাওয়ার জন্য মৌসুমী। শুধু একবার তোমার হাসি শোনার জন্য, তোমার আলিঙ্গন অনুভব করার জন্য, তোমার
আপনার স্ত্রী মারা যাননি। রোহান স্থির হয়ে গেলেন। কণ্ঠস্বরটি ছিল শিশুর মতো তীক্ষ্ণ, কিন্তু তাতে এক অদ্ভুত নিশ্চয়তা ছিল। তিনি ধীরে ধীরে মাথা ঘোরালেন এবং দেখলেন একটি মেয়ে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে। তার বয়স হয়তো ৮ বছর হবে, কিন্তু প্রচণ্ড শীর্ণতার কারণে তাকে আরও ছোট দেখাচ্ছিল। তার পোশাক ছিল ছেঁড়া আর তালির সংগ্রহ, একটি বিবর্ণ গোলাপি টি-শার্ট যা তার জন্য অনেক বড় এবং একটি জীর্ণ জিন্সের শর্টস। মুখটা মাটিতে নোংরা, বাদামি চুল জট পাকানো, আর তার পা দুটি সম্পূর্ণ খালি, কাদায় মাখা। কিন্তু সবচেয়ে যা অবাক করার মতো ছিল তা হল তার চোখ। গভীর, কালো চোখ, যা দেখে মনে হচ্ছিল ওই বয়সের একটি শিশুর জন্য অনেক বেশি কিছু দেখে ফেলেছে। তুমি কি বললে? রোহান জিজ্ঞেস করলেন, তখনও এই বাধাটা হজম করার চেষ্টা করছেন। আপনার স্ত্রী মারা যাননি, মেয়েটি পুনরাবৃত্তি করল, সমাধিফলকের দিকে ইঙ্গিত করে। সে নির্ভুজে কয়েক ধাপ এগিয়ে এল, যেন তার শোকের মুহূর্তে বাধা দেওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। আমাকে একটা নাস্তা কিনে দিন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। রোহানের বুকের মধ্যে রাগ জমে উঠল। এই শিশুটি এমন নিষ্ঠুর রসিকতা করার সাহস কি করে পায়? তিনি এখানে তার আত্মা উজাট করে দিচ্ছেন, তার গভীরতম ব্যথা প্রকাশ করছেন, আর এই নোংরা মেয়েটি একটি বাজে রসিকতা নিয়ে হাজির হয়েছে। এখান থেকে যাও, তিনি বললেন, তার কণ্ঠস্বর কঠোর। চলে যাও। এটা কোনো মজার ব্যাপার নয়। কিন্তু মেয়েটি নড়ল না। সে মাথা কাত করে তাকে পর্যবেক্ষণ করল, সেই বয়সের তুলনায় অনেক বেশি প্রবীণ চোখ দিয়ে, এবং তারপর আবার সমাধিফলকের ছবির দিকে তাকাল। রোহান জানতেন তার বন্ধু ঠিক বলছে। আপাতত তারা তুলনামূলকভাবে কম প্রোফাইল বজায় রাখতে পেরেছিল। কিন্তু রোহান চৌধুরী ঢাকার একজন পাবলিক ফিগার ছিলেন, একজন সফল ব্যবসায়ী যার মৌসুমীর সাথে বিয়ে সামাজিক সংবাদমাধ্যমে কভার করা হয়েছিল। তার মৃত স্ত্রীর যমজ বোনের সাথে প্রেম করার খবরটি এমন এক ধরনের গল্প যা মিডিয়া অন্বেষণ করতে ভালোবাসবে। আমি ওকে রক্ষা করব, রোহান দৃঢ়তার সাথে বললেন। আমি ওকে আঘাত করতে দেব না, কিন্তু একথা বলার সময়ও তার একটি অংশ জানুক যে এটি হয়তো একটি অসম্ভব প্রতিশ্রুতি। অর্জুনের উদ্বেগ রোহানের প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি সত্য প্রমাণিত হল। 2 সপ্তাহ পর, এক মঙ্গলবার সকালে, তাদের একসাথে একটি ছবি একটি জনপ্রিয় ওয়েবসাইটের গসিপ কলামে প্রকাশিত হল। ছবিতে তাদের মেঘনার রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছিল, রোহানের হাত তার কাঁধে, দুজনেই হাসছিল। ক্যাপশনটি ছিল চাঞ্চল্যকর এবং নিষ্ঠুর। কোটিপতি বিপত্নিক মৃত স্ত্রীকে গরিব যমজ বোন দিয়ে প্রতিস্থাপন করলেন। প্রযুক্তি খাতের ব্যবসায়ী রোহান চৌধুরী তার প্রজাত স্ত্রী মৌসুমীর যমজ বোন মেঘনা দাসের সাথে এক কলঙ্কজনক প্রেমে জড়িয়েছেন। ঘনিষ্ঠ সূত্র জানায় যে শারীরিক সাদৃশ্য বিরক্তিকর এবং ব্যবসায়ীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। রোহান প্রথমে অফিসে থাকতেই খবরটি দেখলেন। তার প্রেস উপদেষ্টা সঙ্গে সঙ্গে ফোন করলেন। তার কণ্ঠস্বর, রোহান, আমাদের যোগাযোগ কৌশল নিয়ে কথা বলতে হবে। এটা বিস্ফোরিত হবে। কিন্তু রোহান প্রায় শুনতেই পাননি। তার একমাত্র চিন্তা ছিল মেঘনা। তিনি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলেন, কিন্তু কলটি ভয়েসমেইলে চলে গেল। চাবি নিয়ে সরাসরি রেস্তোরাঁর দিকে গেলেন, ঢাকার যানজটপূর্ণ রাস্তায় প্রয়োজনের চেয়ে দ্রুত গাড়ি চালিয়ে। যখন তিনি পৌঁছলেন, তিনি মেঘনাকে রান্নাঘরে পেলেন, তার হাতে মোবাইল, বিধ্বস্ত মুখে পর্দার দিকে তাকিয়ে। তার গাল বেয়ে নির্বে চোখের জল গড়িয়ে পড়ছিল। সে তাকে ঢুকতে দেখে চোখ তুলল, এবং রোহান সেখানে তার সমস্ত ব্যথা এবং ভয় দেখতে পেলেন। ওরা ভয়ঙ্কর কথা বলছে, সে ফিসফিস করে বলল। কমেন্টে, সোশ্যাল মিডিয়ায় বলছে, আমি একজন সুযোগ সন্ধানী, আমি আমার বোনের মুখ ব্যবহার করে তোমার টাকা হাতিয়ে নিচ্ছি। আমি জঘন্য, আমরা জঘন্য। তুমি মানসিকভাবে অসুস্থ কারণ তুমি এমন একজনের সাথে থাকতে চাও যে তোমার মৃত স্ত্রীর মতো দেখতে। রোহান তার কাছে গিয়ে তাকে বাহুডোরে জড়িয়ে ধরলেন, তার শরীর কাঁপতে অনুভব করলেন। ওদের কথা শুনো না। অচেনা মানুষ যারা আমাদের চেনে না তাদের কথায় কান দিও না। কিন্তু ওরা কি ঠিক বলছে? মেঘনা জিজ্ঞেস করল, লাল চোখে তার দিকে তাকিয়ে। যদি ওরা ঠিক বলে? যদি তুমি সত্যিই শুধু আমার সাথে থাকো কারণ আমি তাকে মনে করিয়ে দিই? আমার দিকে তাকাও, রোহান দৃঢ়ভাবে বললেন, তার মুখটা নিজের হাতের মধ্যে ধরে। আমি তোমার সাথে আছি কারণ এটা তুমি। কারণ তুমি শক্তিশালী, সাহসী, দয়ালু, মজার, দৃঢ়প্রতিজ্ঞ। কারণ যখন আমি তোমার সাথে থাকি, আমি এমনভাবে সম্পূর্ণ অনুভব করি যা মৌসুমীর সাথে কোনো সম্পর্ক রাখে না। আমি মৌসুমীকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, এবং আমার একটি অংশ সবসময় তাকে ভালোবাসবে। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি ভিন্ন এবং সমানভাবে বাস্তব। মেঘনা বিশ্বাস করতে চেয়েছিল। রোহান তা তার চোখে দেখতে পাচ্ছিলেন। কিন্তু সন্দেহও সেখানে ছিল, ইন্টারনেটে অচেনা মানুষের নিষ্ঠুর কথায় রোপিত।
হয়তো আমাদের থেমে যাওয়া উচিত, সে বলল, তার কণ্ঠস্বর ভেঙে গেল। চেয়ে খারাপ হওয়ার আগে। তোমাকেও আঘাত করার আগে। না, রোহান দৃঢ়তার সাথে বললেন। আমরা ওদের জিততে দেব না। আমরা ওদের নিষ্ঠুরতাকে ভালো এবং সত্যিকারের কিছু ধ্বংস করতে দেব না। কিন্তু মেঘনাকে ধরে রাখার সময়, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার সময়, রোহান নিশ্চিত ছিলেন না যে তার কথাগুলো প্রতিশ্রুতি নাকি কেবল মরিয়া আসা। ঝড় সবে শুরু হয়েছিল এবং তারা জানতে চলেছিল যে যারা আনকনভেনশনাল উপায়ে সুখ খুঁজে পাওয়ার সাহস করে তাদের সাথে পৃথিবী ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। সেই রাতে রোহান মেঘনার অ্যাপার্টমেন্টে তার সাথে রইলেন, একটি ছোট কিন্তু আরামদায়ক জায়গা যা সে রেস্তোরাঁর লাভ দিয়ে ভাড়া নিয়েছিল। তারা খুব বেশি কথা বলেনি, কেবল একে অপরকে ধরে রেখেছিল, একে অপরের উপস্থিতিতে সান্ত্বনা খুঁজে পাচ্ছিল। জানালার বাইরে তারা ঢাকার আলো অন্ধকারে জ্বলতে দেখতে পাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষের একটি শহর, যাদের বেশিরভাগই তাদের কখনো চিনবে না কিন্তু তাদের বিচার করতে দ্বিধা করবে না। পরিসকালে হাজির হল খবর দেখে। সে রোহান এবং মেঘনা দুজনকেই জড়িয়ে ধরল, তার ছোট উপস্থিতি একটি অপ্রত্যাশিত সান্ত্বনা নিয়ে এল। মানুষ মাঝে মাঝে খারাপ হয়, সে সেই বিভ্রান্তিকর জ্ঞান দিয়ে বলল যা সে মাঝে মাঝে দেখাত। বিশেষ করে যখন তারা কিছু বোঝে না। কিন্তু তার মানে এই নয় যে তোমাদের যা আছে তো ভুল। শুধু মানে হলো তারা দেখতে পায় না। রোহান সেই অসাধারণ মেয়েটির দিকে তাকালেন, যে এত কিছু সহ্য করেছে এবং এখনও এত স্পষ্টভাবে দেখতে পারে, এবং কৃতজ্ঞতা এবং দ্বিধার মিশ্রণ অনুভব করলেন। তিনি এটা ধ্বংস হতে দেবেন না। তিনি তার কাছ থেকে সেই মানুষগুলোকে কেড়ে নিতে দেবেন না যারা তার নতুন পরিবার হয়ে উঠেছে। কিন্তু এই নীরব প্রতিশ্রুতি করার সময়ও তিনি জানতেন যে ভালো হওয়ার আগে জিনিসগুলো অনেক খারাপ হতে চলেছে। গল্পটি পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং সমস্ত ভালো গসিপের মতো এখন তার নিজস্ব জীবন ছিল। আর সেই জীবন ক্ষুধার্ত ছিল, আরও নাটক, আরও কেলেঙ্কারি, আরও ত্যাগের দাবি করছিল। রোহান মেঘনা এবং পরীর হাত ধরলেন, তিনজনের একটি ছোট বৃত্ত তৈরি করে, এবং পরবর্তী যা আসবে তা থেকে তাদের রক্ষা করার জন্য যথেষ্ট শক্তির জন্য একটি নীরব প্রার্থনা করলেন। রোহান যে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন তা তার সবচেয়ে হতাশাবাদী প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া এক উগ্রতার সাথে বাস্তবায়িত হল। প্রথম খবরের পরের দিনগুলোতে গল্পটি সমস্ত মিডিয়া চ্যানেলে বিস্ফোরিত হল। টেলিভিশন প্রোগ্রামগুলো সম্পর্কের নীতি নিয়ে বিতর্ক করল, কলামিস্টরা নিন্দা বা সমর্থন জানিয়ে মতামতমূলক নিবন্ধ লিখল, এবং সোশ্যাল মিডিয়া বিষাক্ত মতামতের যুদ্ধক্ষেত্রে পরিণত হল। মেঘনার রেস্তোরাঁ, যেখানে আগে সত্যিকারের গ্রাহকদের সারি থাকত, এখন কৌতূহলী এবং সাংবাদিকদের দ্বারা অবরুদ্ধ ছিল। কেউ কেউ শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যেত, অন্যরা আক্রমণাত্মক প্রশ্ন করে বিবৃতি আদায়ের চেষ্টা করত। মেঘনাকে একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ করতে হয়েছিল, একটি খরচ যা সে সবেমাত্র বহন করতে পারত, কেবল প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য। রোহান প্রতিদিন সকালে মোবাইলে কয়েক ডজন বার্তা নিয়ে ঘুম থেকে উঠতেন, সাংবাদিকদের সাক্ষাৎকারের অনুরোধ, পরিচিতদের মন্তব্য, কিছু সমর্থক কিন্তু অনেক সমালোচক। তার কোম্পানিও এর প্রভাব অনুভব করতে শুরু করল। কিছু কর্পোরেট ক্লায়েন্ট সূক্ষ্ম ইমেল পাঠিয়ে পরামর্শ দিল যে নতুন ব্যবসা চূড়ান্ত করার আগে পরিস্থিতি ঠান্ডা হতে দেওয়া ভালো হবে। এক বোর্ড মিটিংয়ে মিডিয়া বিস্ফোরণের 2 সপ্তাহ পর রোহান প্রথমবারের মতো সরাসরি বিরোধিতার মুখোমুখি হলেন। কোম্পানির অন্যতম পুরনো পরিচালক দেবাশিস রায় সেই প্রশ্নটি তুললেন যা সবাই ভাবছিল কিন্তু কেউ বলার সাহস পাচ্ছিল না। রোহান, তোমাকে বুঝতে হবে যে এটা কোম্পানিকে প্রভাবিত করছে, দেবাশিস বললেন, তার কণ্ঠস্বর সাবধানে নিরপেক্ষ। আমি ব্যক্তিগত বিচার করছি না, কিন্তু বাস্তবতা হল আমাদের ভাবমূর্তি এর সাথে যুক্ত হয়ে কলঙ্কিত হচ্ছে। এই সপ্তাহে 3 জন ক্লায়েন্ট চুক্তি স্থগিত করেছে। রোহানের ভেতরে রাগ ফুটতে লাগল। তাহলে তুমি ঠিক কী পরামর্শ দিচ্ছ, দেবাশিস? ক্লায়েন্টদের খুশি করার জন্য আমি আমার সম্পর্ক শেষ করে দেব? আমি পরামর্শ দিচ্ছি যে তুমি সময়টা বিবেচনা করো, দেবাশিস উত্তর দিলেন। হয়তো আপাতত একটু লো প্রোফাইল বজায় রাখা ভালো হবে। ধুলোটা বসতে দাও। ধুলো বসবে না, রোহান বললেন, তার কণ্ঠস্বর কঠোর। এই মানুষগুলো বিচার করা বন্ধ করবে না আমি যাই করি না কেন। আর আমি আমার ব্যক্তিগত জীবন, আমার জন্য গুরুত্বপূর্ণ কাউকে, অচেনা মানুষের মতামতের কারণে বা কিছু চুক্তি হারানোর ভয়ে বিসর্জন দেব না। ঘরের উত্তেজনা স্পষ্ট ছিল। অন্য পরিচালকরা অস্বস্তিকর দৃষ্টি বিনিময় করছিল, কেউই পরবর্তী কথা বলতে চাইছিল না। আর্থিক পরিচালক এবং রোহানের কয়েকজন সহযোগীর মধ্যে একজন শর্মিলা সেনই নীরবতা ভাঙলেন। সমস্ত সম্মানের সাথে, দেবাশিস, তিনি বললেন, তার কণ্ঠস্বর দৃঢ়, রোহানের ব্যক্তিগত জীবন তার নিজের। আমরা তার সম্পর্কের বিষয়ে মতামত দেওয়ার অধিকারী নই।
যদি কিছু ক্লায়েন্ট ট্যাবলয়েড গসিপের ভিত্তিতে বিচার করতে চায়, তাহলে হয়তো তারা সেই ধরনের ক্লায়েন্ট নয় যা আমরা চাই। রোহান শর্মিলাকে একটি কৃতজ্ঞ দৃষ্টি দিলেন, কিন্তু জানতেন যে সে একটি হেরে যাওয়া যুদ্ধ লড়ছে। ঘরের বেশিরভাগ মানুষ, যদিও তারা খোলাখুলি বলত না, দেবাশিসের সাথে একমত ছিল। কিন্তু সবচেয়ে খারাপটা এখনও বাকি ছিল। সেই একই সপ্তাহের শুক্রবারে রোহান মৌসুমীর দত্তক মা অনুরাধা ভট্টাচার্যের কাছ থেকে একটি ফোন পেলেন। তিনি মেঘনার সাথে ডেটিং শুরু করার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ এড়িয়ে চলছিলেন, জানতেন যে এটি একটি সংবেদনশীল বিষয় হবে। কিন্তু এখন লাইনের ওপারে অনুরাধা ঠান্ডা এবং নিয়ন্ত্রিত কণ্ঠস্বর শুনে তিনি জানতেন যে সত্যের মুহূর্ত এসে গেছে। রোহান, আমার তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে, অনুরাধা বললেন, কোনো ভূমিকা বা সৌজন্য ছাড়াই। কাল আমাদের বাড়িতে আসতে পারো। রোহান জানতেন এটা আসলে কোনো অনুরোধ নয়। অবশ্যই, অনুরাধা। কখন? সকাল 10টায়, তিনি উত্তর দিলেন এবং বিদায় না জানিয়েই ফোন রেখে দিলেন। শনিবার সকালে রোহান ঢাকার অন্যতম অভিজাত এলাকার ভট্টাচার্যদের প্রাসাদের দিকে গাড়ি চালিয়ে গেলেন। বাড়িটি ছিল বিশাল, উঁচু প্রাচীর এবং যত্ন করে সাজানো বাগান দিয়ে ঘেরা। মৌসুমী এখানেই বড় হয়েছিল, বিলাসিতা এবং আরামে, কখনো না জেনেই যে তার যমজ বোন কয়েক কিলোমিটার দূরে বেঁচে থাকার জন্য লড়াই করছে। অনুরাধা তাকে আনুষ্ঠানিক বৈঠকখানায় স্বাগত জানালেন, তার স্বামী অশোকের সাথে। দুজনেই নিখুঁতভাবে পোশাক পরেছিলেন, কিন্তু তাদের মুখ ছিল ঠান্ডা ডিসঅ্যাপ্রুভিং মুখোশ। তারা কফি বা কোনো সাধারণ সৌজন্য দেখায়নি। সরাসরি কথায় চলে এল। আমরা খবর দেখেছি, অনুরাধা শুরু করলেন, তার নিখুঁতভাবে ম্যানিকিওর করা হাতগুলো কোলের উপর আড়াআড়ি করে রাখা। তোমার এবং ওই মহিলার সম্পর্কে। মৌসুমীর বোনের। মেঘনা। রোহান আলতো করে সংশোধন করলেন। তার নাম মেঘনা। তোমার সাহস কি করে হয়? অনুরাধা হিসেহিস করে বললেন, তার সংযম অবশেষে ভেঙে গেল। আমাদের মেয়েকে তার একটি সস্তা নকল দিয়ে প্রতিস্থাপন করার সাহস কি করে হয়? রোহানের রাগ চড়ে গেল, কিন্তু তিনি নিজেকে শান্ত রাখতে বাধ্য করলেন। মেঘনা কারও নকল নয়। সে মৌসুমীর যমজ বোন, হ্যাঁ, কিন্তু সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ যার নিজস্ব গল্প, নিজস্ব সংগ্রাম আছে। দারিদ্র্য এবং ব্যর্থতার গল্প। অশোক হস্তক্ষেপ করলেন, তার গম্ভীর কণ্ঠে অবজ্ঞা ভরা। মৌসুমী আমাদের বলেছিল, আমাদের ছেড়ে যাওয়ার আগে, তার সেই সামাজিক প্রকল্পগুলোর কথা, কম ভাগ্যবানদের সাহায্য করার ইচ্ছার কথা। কিন্তু তাদের সাথে প্রেম করা, রোহান? এটা ভিন্ন। এটা তার স্মৃতির প্রতি বিশ্বাসঘাতকতা। মৌসুমী আমাকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল যে আমি বাঁচব। রোহান বললেন, তার কণ্ঠস্বর সংযত আবেগে কাঁপছিল। যে আমি তার সাথে নিজেকে কবর দেব না। যে আমি আবার সুখ খুঁজে পাব। সে এটা বলেছিল, অনুরাধা। তোমার মনে আছে? সে সবসময় বলত জীবন নষ্ট করার মতো মূল্যবান নয়। সে তার যমজ বোনের সাথে বোঝায়নি যাকে সে কখনো দেখেনি। অনুরাধা উত্তর দিলেন, এখন তার নিখুঁতভাবে মেকআপ করা মুখ দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল। সে বোঝায়নি যে তুমি তাকে একই চেহারার কাউকে দিয়ে প্রতিস্থাপন করবে। এটা অসুস্থ, রোহান। এটা রোগা। আর সত্যি বলতে, এটা আমাদের তোমার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে। কথাগুলো রোহানকে শারীরিক ঘুষির মতো আঘাত করল। তোমরা মনে করো আমি মানসিকভাবে অসুস্থ? আমরা মনে করি তুমি শোকে আছো এবং পরিষ্কারভাবে ভাবতে পারছ না, অশোক বললেন, তার স্ত্রীর চেয়ে বেশি কূটনৈতিকভাবে। আর আমরা মনে করি ওই মহিলা, ওই মেঘনা, তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। সে কিছুই ছাড়া বড় হয়েছে আর হঠাৎ একজন কোটিপতি বিপত্নিক হাজির হল। এটা বড্ড বেশি সুবিধাজনক। মেঘনা এমন নয়, রোহান বললেন, কণ্ঠস্বর দৃঢ় রাখার জন্য লড়াই করে। সে শুরুতে আমার সাহায্য চায়নি। সে গর্বিত, পরিশ্রমী, মর্যাদাবান। তার যা কিছু আছে সে তা অর্জন করেছে তোমার টাকা দিয়ে। অনুরাধা নিষ্ঠুরভাবে ইঙ্গিত করলেন। তার রেস্তোরাঁ, এই সব কিছু শুধু তোমার অর্থায়নের কারণে আছে। সে তোমাকে ব্যবহার করছে, রোহান। আমাদের মেয়ের মুখ ব্যবহার করে সে যা চায় তা পাচ্ছে। রোহান উঠে দাঁড়ালেন, এমন কিছু বলার ভয় না করে যা তিনি পরে অনুশোচনা করবেন। আমি মৌসুমীকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। আমি সব সময় তার স্মৃতিকে ভালোবাসব। কিন্তু সে চলে গেছে, আর আমি এখনও এখানে আছি। আর মেঘনাও এখানে আছে, এমন একজন মহিলা যে তার জীবনে আমাদের সবার কল্পনার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, এবং যে অন্য যে কারো মতোই সুখী হওয়ার সুযোগ পাওয়ার যোগ্য। যদি তোমরা এটা মেনে নিতে না পারো, তাহলে এটা দুঃখজনক। কিন্তু আমি বেঁচে থাকার পছন্দ করার জন্য ক্ষমা চাইব না। তাহলে তুমি আমাদের মেয়ের স্মৃতির বদলে তাকে বেছে নিচ্ছ, অনুরাধা বললেন। তিনিও উঠে দাঁড়ালেন।
তুমি মৌসুমীর রেখে যাওয়া পরিবারের বদলে একজন অপরিচিতাকে বেছে নিচ্ছ। আমি আমার নিজের জীবন বেছে নিচ্ছি, রোহান সংশোধন করলেন। আর যদি এর মানে হয় যে তোমরা আর আমার সাথে যোগাযোগ রাখতে চাও না, তাহলে আমি সেই সিদ্ধান্তকে সম্মান করব। কিন্তু জেনে রেখো মৌসুমী তোমাদের এমন আচরণ দেখে খুশি হতো না। তার একটি বিশাল হৃদয় ছিল এবং সে মেঘনাকে দ্বিধা ছাড়াই আলিঙ্গন করত। সে খুশি হতো যে তার বোন, যাকে সে কখনো দেখার সুযোগ পায়নি, অবশেষে সেই সুযোগগুলো পাচ্ছে যা সে পাওয়ার যোগ্য। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, অনুরাধা বললেন, তার কণ্ঠস্বর ভেঙে গেল। আর ফিরে এসো না। তুমি এখানে আর স্বাগত নও। রোহান ভারী হৃদয় নিয়ে সেই প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। ভট্টাচার্য পরিবার বছরের পর বছর ধরে তার পরিবারও ছিল। তিনি সেখানে অগণিত রবিবার, বড়দিনের উৎসব, জন্মদিন কাটিয়েছেন। আর এখন সবকিছু শেষ হয়ে গেছে, ততটাই আকস্মিকভাবে যতটা বেদনাদায়কভাবে। তিনি সরাসরি মেঘনার অ্যাপার্টমেন্টে গেলেন। যখন সে দরজা খুলল এবং তার মুখ দেখল, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। সে তাকে ভেতরে টেনে নিয়ে জড়িয়ে ধরল এবং রোহান অবশেষে চোখের জল ফেলতে দিলেন। গত কয়েক সপ্তাহের সমস্ত চাপ এবং ব্যথা একবারে বিস্ফোরিত হল। মৌসুমীর পরিবার আমাকে তাড়িয়ে দিয়েছে, তিনি কান্নার মধ্যে বললেন। তারা মনে করে আমি অসুস্থ, তুমি আমাকে ব্যবহার করছ, আমি তার স্মৃতির সাথে বিশ্বাসঘাতকতা করছি। মেঘনা তার মুখটা নিজের হাতের মধ্যে ধরল, তার নিজের চোখের জল তার সাথে মিশে গেল। রোহান, হয়তো ওরা ঠিক বলছে। হয়তো এটা বড্ড বেশি ভুল। হয়তো আমাদের। না, রোহান উগ্রতার সাথে তাকে থামিয়ে দিলেন। আমাকে ছেড়ে যেও না, মেঘনা। এখন নয়। মৌসুমীকে হারানোর পর থেকে তুমিই আমার জীবনে ঘটে যাওয়া একমাত্র ভালো জিনিস। তুমি আর পরি। তোমরাই এখন আমার পরিবার। মেঘনা তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তারা সেখানে দাঁড়িয়ে রইল, দুটি শেপরাক্ট মানুষ একে অপরকে আঁকড়ে ধরে একটি ঝড়ে যা কমার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। বাইরে পৃথিবী তাদের বিচার করতে, তাদের নিন্দা করতে, তাদের প্রেমকে চাঞ্চল্যকর শিরোনামে নামিয়ে আনতে থাকল। কিন্তু সেখানে, সেই ছোট অ্যাপার্টমেন্টের ভেতরে, তাদের একে অপরকে ছিল। আর আপাতত এটাই যথেষ্ট হতে হবে। জানুয়ারি নতুন বছর নিয়ে এল, কিন্তু কোনো স্বস্তি নিয়ে এল না। বরং পরিস্থিতি আরও খারাপ হল। একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বিতর্কিত সম্পর্ক নিয়ে একটি বিশেষ বিতর্ক আয়োজন করল, যেখানে রোহান এবং মেঘনাকে প্রধান উদাহরণ হিসেবে ব্যবহার করা হল। মনোবিজ্ঞানীদের রোহানের মানসিক স্বাস্থ্য সম্পর্কে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল। মানব আচরণ বিশেষজ্ঞরা একজন প্রজাত-প্রিয়জনের সাথে শারীরিকভাবে অভিন্ন কারো সাথে সম্পর্ক স্থাপনের উদ্বেগজনক প্রভাব নিয়ে আলোচনা করলেন। মেঘনা তার অ্যাপার্টমেন্টে একা অনুষ্ঠানটি দেখল। রোহান কোম্পানিতে একটি জরুরি মিটিংয়ে গিয়েছিলেন। সে দেখল অচেনা মানুষরা তার জীবন, তার ব্যক্তিত্ব, তার সম্পর্ককে ব্যবচ্ছেদ করছে, যেন তারা পরীক্ষাগারের নমুনা। একজন বিশেষ করে তীক্ষ্ণ মনোবিজ্ঞানী পরামর্শ দিলেন যে মেঘনা হয়তো বিভক্ত পরিচয় সিন্ড্রোমে ভুগছে, সম্পদ অর্জনের জন্য সেই বোনের মতো হওয়ার চেষ্টা করছে যে সবকিছু পেয়েছিল। এটি রোম্যান্সের আড়ালে সুযোগ সন্ধানীর একটি ক্লাসিক কেস। মনোবিজ্ঞানী পরম প্রত্যয়ের সাথে বললেন, যেন তিনি মেঘনাকে অন্তরঙ্গভাবে চেনেন। এই মহিলা চরম দারিদ্র্যে বড় হয়েছে, তার যমজ বোনকে এমন সবকিছু পেতে দেখেছে যা সে কখনো পায়নি। ঈর্ষা, বিরক্তি এবং অবশেষে তার জায়গা নেওয়ার চেষ্টা করাটা স্বাভাবিক। মেঘনা টেলিভিশন বন্ধ করে দিল, তার হাত কাঁপছিল। সে ছোট অ্যাপার্টমেন্টের চারপাশে তাকাল যা সে এত কষ্ট করে পেয়েছে, সেই রেস্তোরাঁর কথা ভাবল যা সে রোহান তার জীবনে আসার আগেই নিজের হাতে তৈরি করেছিল, এবং তার বুকের মধ্যে একটি অসহায় ক্রোধ বলতে অনুভব করল। তাদের সাহস কি করে হয়? তাদের সাহস কি করে হয় তার পুরো জীবন, তার পুরো সংগ্রামকে টাকার জন্য একটি নীচ অনুসন্ধানে নামিয়ে আনার? মোবাইল বেজে উঠল। রোহানের ফোন। তুমি দেখেছ? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর। দেখেছি, মেঘনা উত্তর দিল, কণ্ঠস্বর দৃঢ় রাখার চেষ্টা করে। রোহান, এটা অসহনীয় হয়ে উঠছে। ওরা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। তোমার কোম্পানি, তোমার খ্যাতি, তোমার সম্পর্ক। আর সবকিছু আমার কারণে। এটা তোমার কারণে নয়, রোহান দৃঢ়ভাবে বললেন। এটা মানুষের নিষ্ঠুরতার কারণে, তারা যা বোঝে না তা বিচার করার প্রয়োজনের কারণে। কিন্তু মেঘনা আশ্বস্ত হল না। সে সারারাত জেগে রইল, ভাবল। সকালে যখন রোহান অ্যাপার্টমেন্টে এলেন, সে একটি সিদ্ধান্ত নিয়েছিল। আমি একটি সাক্ষাৎকার দেব, সে ঘোষণা করল। আমি প্রকাশ্যে কথা বলবো, আমার গল্প বলবো, ব্যাখ্যা করব যে আমি সেই দানব নই যা তারা আঁকছে। রোহান ভ্রু কুঁচকে গেলেন। আমার মনে হয় না এটা ভালো বুদ্ধি। ওরা তোমার কথা বিকৃত করবে, তোমার বিরুদ্ধে ব্যবহার করবে।
ওরা যা করছে তার চেয়ে খারাপ করতে পারবে না, মেঘনা যুক্তি দিল। অন্তত এভাবে মানুষ আমার কণ্ঠস্বর শুনবে, শুধু অচেনা মানুষের জল্পনা-কল্পনা নয়, নিজের সেরা বিচারের বিরুদ্ধে। রোহান রাজি হলেন। তিনি তার যোগাযোগ ব্যবহার করে একজন সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করলেন, যিনি তার ভারসাম্যপূর্ণ পদ্ধতির জন্য পরিচিত। সাক্ষাৎকারটি পরের সপ্তাহে নির্ধারিত হল। সাক্ষাৎকারের আগের দিনগুলোতে মেঘনা প্রায় ঘুমায়নি। সে কি বলবে, কিভাবে আত্মরক্ষামূলক বা মরিয়া না শোনানোর মতো করে তার গল্প ব্যাখ্যা করবে তা মহড়া দিচ্ছিল। পরি তাকে সাহায্য করল, তাকে প্রস্তুত করার জন্য কঠিন প্রশ্ন করল। তুমি রোহানকে কেন ভালোবাসো? পরি তার বৈশিষ্ট্যসূচক স্পষ্টতার সাথে জিজ্ঞেস করল। আর সে ধনী বা সুন্দর বলে বলা চলবে না। আমি সত্যিটা জানতে চাই, মেঘনা উত্তর দেওয়ার আগে সাবধানে ভাবল। আমি তাকে ভালোবাসি কারণ সে আমাকে দেখে এতিমখানার গরিব মেয়ে হিসেবে নয়, তার স্ত্রীর বোন হিসেবে নয়, বরং আমি হিসেবে। সে আমাকে আমার সমস্ত বোঝা, সমস্ত ক্ষতসহ দেখে এবং তবুও মনে করে যে আমি মূল্যবান। আর কারণ যখন আমি তার সাথে থাকি, আমি আমার জীবনে প্রথমবারের মতো নিরাপদ বোধ করি। তার টাকার কারণে নিরাপদ নয়, বরং আবেগগতভাবে নিরাপদ। যেন অবশেষে পৃথিবীতে আমার একটি জায়গা আছে। পরি সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তাহলে এটাই বলো। হৃদয় দিয়ে কথা বলো, ভয় দিয়ে নয়। সাক্ষাৎকারের দিন মেঘনা একটি সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরল, যা রোহান তাকে কিনে দিতে জোর দিয়েছিলেন। সে গ্রহণ করতে চায়নি, কিন্তু তিনি যুক্তি দিয়েছিলেন যে একটি ভালো ছাপ তৈরি করা গুরুত্বপূর্ণ। স্টুডিওটি তার কল্পনার চেয়ে ছোট ছিল, কম ভীতিজনক, কিন্তু তবুও তার হৃদস্পন্দন দ্রুত চলছিল যখন সে উজ্জ্বল আলোর নিচে চেয়ারে বসল। সাংবাদিক নুসরাত জাহান, 40-এর দশকের একজন মহিলা যার চোখ দয়ালু কিন্তু বুদ্ধিদীপ্ত। তিনি সহজ প্রশ্ন দিয়ে শুরু করলেন, মেঘনাকে একটু স্বস্তি পেতে দিলেন, তারপর মূল বিষয়ে চলে গেলেন। মেঘনা, অনেকে আপনার এবং রোহানের সম্পর্কের প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। নুসরাত বললেন, তার কণ্ঠস্বর নিরপেক্ষ। কেউ কেউ বলছে আপনি মৌসুমীর সাথে সাদৃশ্যের সুযোগ নিয়ে একজন শোকাহত মানুষকে চালনা করছেন। এ বিষয়ে আপনার কি বলার আছে? মেঘনা একটি গভীর শ্বাস নিল। পরীর কথা মনে করে। হৃদয় দিয়ে কথা বলো। আমি বুঝি কেন মানুষ এটা ভাবে। আমি জানি বাইরে থেকে এটা কেমন দেখায়। কিন্তু সত্যিটা হলো, যখন আমি রোহানের সাথে দেখা করি, আমি জানতামও না যে মৌসুমী বলে কেউ আছে। আমি আমার দিনগুলো একটি দোকানে সিঙ্গারা বিক্রি করে কাটাতাম, ভাড়া দেওয়ার জন্য লড়াই করতাম, কোনো ধারণাই ছিল না যে কোথাও আমার একটি যমজ বোন আছে। যখন রোহান এসে আমাকে মৌসুমীর কথা বলল, আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম জেনে যে আমার একটি বোন ছিল এবং তাকে কখনো দেখার সুযোগ পাব না। বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম বুঝে যে যখন সে ভালোবাসা এবং সুযোগ নিয়ে বড় হচ্ছিল, আমি একা বেঁচে থাকার জন্য লড়াই করছিলাম। আর রোহানের সাথে সম্পর্ক? নুসরাত চাপ দিলেন। এটা কিভাবে শুরু হল? এটা অপরাধবোধ দিয়ে শুরু হয়েছিল। মেঘনা সততার সাথে স্বীকার করল। উভয় পক্ষ থেকে। আমি তার প্রতি অনুভূতি রাখার জন্য অপরাধবোধ করতাম, যেন আমি এমন এক বোনের সাথে বিশ্বাসঘাতকতা করছি যাকে আমি কখনো দেখিনি। আর রোহান এগিয়ে যাওয়ার জন্য, ব্যথাকে যেতে দেওয়ার জন্য অপরাধবোধ করত। কিন্তু আমরা বুঝতে পারলাম যে মৌসুমী চাইত না আমরা কেউই অতীতে আটকে থাকি। সে রোহানকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল যে সে বাঁচবে, তার সাথে নিজেকে কবর দেবে না। আর আমি সারা জীবন বেঁচে থাকার জন্য লড়াই করেছি। রোহান আমাকে শিখিয়েছে যে আমি বেঁচে থাকার চেয়েও বেশি কিছু করতে পারি, যে আমি সত্যিই বাঁচতে পারি। মেঘনার গাল বেয়ে এখন চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে তা মুছল না। সে তার দুর্বলতা, তার সত্যতা দেখাতে দিল। আমি তার টাকা চাই না, সে বলতে থাকল, অশ্রু সত্ত্বেও তার কণ্ঠস্বর দৃঢ়। তার সাথে দেখা হওয়ার আগে আমার নিজের ব্যবসা ছিল। ছোট, অনিশ্চিত, কিন্তু ওটা আমার ছিল। আমাকে চালানোর জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই। আমার তাকে প্রয়োজন কারণ সে আমাকে অনুভব করায় যে আমি 20 বছরে প্রথমবারের মতো পৃথিবীতে একা নই। কারণ যখন আমি তার সাথে থাকি, আমি প্রত্যাখ্যাত এতিম বা সিঙ্গারার বিক্রেতা নই। আমি শুধু মেঘনা, এবং সেটাই যথেষ্ট। সাক্ষাৎকারটি আরও 40 মিনিট চল। মেঘনা তার এতিমখানার শৈশব, পরের বছরগুলোতে রাস্তায় কাটানো, নিজের কিছু গড়ার সংগ্রামের বিস্তারিত বিবরণ দিল। সে পরীর সাথে দেখা হওয়ার কথা বলল, কিভাবে সেই ক্ষুধার্ত মেয়েটি রোহানকে তার কাছে নিয়ে এসেছিল। সে একটি বোন থাকার কথা জানতে পারার এবং তাকে কখনো না দেখার ব্যথা সম্পর্কে কথা বলল। যখন শেষ হল, মেঘনা ক্লান্ত কিন্তু স্বস্তি বোধ করল। সে তার সত্যিটা বলেছে। এখন পৃথিবী সিদ্ধান্ত নেবে তারা বিশ্বাস করবে কিনা। সাক্ষাৎকারটি 2 দিন পর প্রচারিত হল।
প্রতিক্রিয়া মিশ্র ছিল। কিছু মানুষ মেঘনার গল্পে আবেগাপ্লুত হল, তার সততা এবং সাহসের প্রশংসা করল। দম্পতিকে সমর্থন করে হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় দেখা যেতে শুরু করল। কিন্তু অন্য মানুষরা আরও নিষ্ঠুর হল, বল যে সে ভালো অভিনেত্রী, সাক্ষাৎকারটি পরিষ্কারভাবে মহড়া দেওয়া হয়েছিল, চোখের জল আন্তরিকতা প্রমাণ করে না। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ করে ভাইরাল মন্তব্য ছিল, সে ভালো কাঁদে, আমি এটা তাকে দেব। কিন্তু দিনের শেষে সে এখনও একজন গরিব মহিলা যে তার স্ত্রীর মুখ ব্যবহার করে একজন কোটিপতিকে ধরেছে। কোনো পরিমাণ চোখের জল এটা পরিবর্তন করতে পারবে না। রোহান ক্ষুব্ধ ছিলেন। তিনি মানহানির জন্য মামলা করতে চেয়েছিলেন, তার সমস্ত সম্পদ ব্যবহার করে সমালোচকদের চুপ করাতে চেয়েছিলেন। কিন্তু মেঘনা তাকে থামাল। কোনো লাভ নেই, সে বলল, ক্লান্ত। আমরা যত বেশি লড়াই করব, তত বেশি মনোযোগ আকর্ষণ করব। মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আমরা কারা। আমরা যাই করি না কেন তা পরিবর্তন হবে না। ফেব্রুয়ারির এক রাতে, একটি বিশেষ করে কঠিন দিনের পর যখন মেঘনার রেস্তোরাঁকে বাইরে প্রতিবাদকারীদের মোকাবেলা করতে হয়েছিল, পরি সেই প্রশ্নটি করল যা সবকিছু বদলে দেবে। তারা তিনজন মেঘনার অ্যাপার্টমেন্টে একসাথে ছিল, পিৎজা খাচ্ছিল এবং সবকিছু ঠিক আছে ভান করার চেষ্টা করছিল। পরি রোহান থেকে মেঘনার দিকে এবং আবার ফিরে তাকাল, তার তরুণ কিন্তু উপলব্ধিপ্রবণ চোখ তাদের পর্যবেক্ষণ করছিল। খারাপ মানুষেরা কি ভাবছে তা নিয়ে তোমরা কেন চিন্তা করো, সে সহজভাবে জিজ্ঞেস করল। তোমরা ভালো। যখন আমার কেউ ছিল না তখন তোমরা আমাকে বাঁচিয়েছ। তোমরা একে অপরকে ভালোবাসো। ইন্টারনেটে দুষ্টু অচেনা মানুষেরা যা বলছে তা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? রোহান এবং মেঘনা চুপ করে রইল, প্রশ্নটি হজম করছিল। পরি বলতে থাকল, তার কণ্ঠস্বর অল্প বয়স সত্ত্বেও দৃঢ়। আমার মা একবার আমাকে বলেছিল, চলে যাওয়ার আগে, যে ভালো মানুষরা সবসময় কষ্ট পাবে কারণ খারাপ মানুষরা সুখ দেখতে পছন্দ করে না। সে বলেছিল যে মাঝে মাঝে একমাত্র যা তুমি করতে পারো তা হল চলে যাওয়া, এমন একটি জায়গা খুঁজে বের করা যেখানে খারাপ মানুষরা তোমাকে পৌঁছতে পারবে না। চলে যাওয়া, মেঘনা পুনরাবৃত্তি করল, ধারণাটি তার মনের মধ্যে তৈরি হতে শুরু করল। কোথায়? রোহান জিজ্ঞেস করলেন, কিন্তু তার চোখে আসার একটি স্ফুলিঙ্গ ছিল। এখানে ছাড়া যে কোনো জায়গায়, পরি শৈশবের সহজ যুক্তি দিয়ে বলল। তোমাদের টাকা আছে। তোমরা যেখানে চাও যেতে পারো। এমন একটি জায়গায় কেন থাকবে যেখানে সবাই তোমাদের সাথে নিষ্ঠুর? রোহান মেঘনার দিকে তাকালেন, এবং তাদের মধ্যে একটি অব্যক্ত কিছু ঘটে গেল। ধারণাটি ছিল আমূল, ভীতিজনক, কিন্তু এছাড়াও মুক্তিদায়ক। যদি তারা কেবল চলে যায় ঢাকাকে, বাংলাদেশকে ছেড়ে, এমন কোথাও নতুন করে শুরু করে যেখানে কেউ তাদের চেনে না, যেখানে তারা কেবল রোহান, মেঘনা এবং পরি হতে পারে, ধ্রুবক বিচারের বোঝা ছাড়া। তুমি এটা নিয়ে ভাববে? রোহান মেঘনাকে ইতস্তত করে জিজ্ঞেস করলেন। অন্য কোথাও নতুন করে শুরু করা? মেঘনা তার ভালোবাসার ছোট অ্যাপার্টমেন্টের চারপাশে তাকাল, সেই রেস্তোরাঁর কথা ভাবল যার জন্য সে এত লড়াই করেছিল। কিন্তু তারপর সে প্রতিবাদকারীদের কথা ভাবল, নিষ্ঠুর মন্তব্যগুলোর কথা, যেভাবে মানুষ তাকে রাস্তায় দেখত। সে ভাবল আগামী বছরগুলোতে, হয়তো দশকগুলোতে, এভাবে বেঁচে থাকার কথা, সবসময় বিচারিত, সবসময় প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, সে অবশেষে বলল, নিজের কণ্ঠের নিশ্চয়তায় অবাক হয়ে। হ্যাঁ, আমি ভাবব। এবং এভাবেই ফেব্রুয়ারির এক সাধারণ রাতে, ঠান্ডা পিৎজা এবং তার বয়সের তুলনায় অনেক জ্ঞানী একটি শিশুর সাথে, একটি নতুন জীবনের বীজ রোপণ করা হল। বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্তটি হুট করে নেওয়া হয়নি, কিন্তু একবার বীজ রোপণ করার পর তা দ্রুত বেড়ে উঠল। রোহান পরের সপ্তাহগুলো বিকল্প খোঁজার জন্য কাটালেন, এমন দেশ যেখানে তারা নতুন করে শুরু করতে পারে, এমন জায়গা যেখানে কেউ তাদের চিনবে না এবং তারা শান্তিতে থাকতে পারবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার কথা ভেবেছিলেন, কিন্তু মালয়েশিয়ায় তার মনোযোগ আকর্ষণ করল। কুয়ালালামপুর, তিনি একদিন বিকেলে মেঘনাকে বললেন, ল্যাপটপে ছবি দেখিয়ে। ভাষা ভিন্ন হলেও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আবহাওয়া ভালো, এবং শহরটি সুন্দর। একটি বড় বাংলাদেশি সম্প্রদায় আছে, তাই আমরা পুরোপুরি বিচ্ছিন্ন বোধ করব না। আর সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা কেবল আমরাই হতে পারব। মেঘনা নদীর তীরে শহরের ছবিগুলোর দিকে তাকাল, উঁচু টাওয়ার, রঙিন রাস্তার বাজার। এটা একটি স্বপ্নের মতো মনে হচ্ছিল, বাস্তব হওয়ার জন্য বড্ড বেশি দূর। কিন্তু তারপর সে রোহানের দিকে তাকাল, তার চোখে আশা দেখল, এবং নিজেকে বিশ্বাস করতে দিল। আর পরি? সে জিজ্ঞেস করল। আমরা ওকে নিয়ে যেতে পারব? আইনত? রোহান ইতিমধ্যেই এটা ভেবেছিলেন। আমি ওর অভিভাবকত্বের প্রক্রিয়া শুরু করব। ওর কোনো বাবা-মা বা আইনগত অভিভাবক নেই। ভালো আইনজীবীদের দিয়ে এটা সম্ভব হওয়া উচিত।
সময় লাগবে, কিন্তু আমরা করতে পারব পরি। যখন তাকে এই সম্ভাবনার কথা বলা হল, দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর চোখে জল নিয়ে জিজ্ঞেস করল, তোমরা সত্যিই আমাকে নিয়ে যেতে চাও? যদিও আমি তোমাদের মেয়ে নই? তুমি আমাদের পরিবার। মেঘনা বলল, মেয়েটিকে একটি আলিঙ্গনে টেনে। রক্তের সম্পর্কে নয়, পছন্দের সম্পর্কে। আর সেটা আরও শক্তিশালী। পরের মাসগুলো ছিল কাগজপত্র, কঠিন সিদ্ধান্ত এবং বেদনাদায়ক বিদায়ের এক ঘূর্ণিঝড়। রোহান তার কোম্পানির শেয়ার বিক্রি করার প্রক্রিয়া শুরু করলেন। সবটা নয়, কিন্তু মালয়েশিয়ায় নতুন করে শুরু করার জন্য যথেষ্ট নগদ মূলধন থাকার মতো। কিছু পরিচালক তার চলে যাওয়ায় স্বস্তি পেয়েছিল, যদিও তারা খোলাখুলি তা বলেনি। তার বিশ্বস্ত সহযোগী শর্মিলাই একমাত্র কেঁদেছিল। আমি বুঝতে পারছি তুমি কেন এটা করছ, সে বলল, রোহানকে তার অফিসে শেষবারের মতো জড়িয়ে ধরে। কিন্তু আমি তোমাকে মিস করব। তুমি আমার দেখা সবচেয়ে সৎ মানুষদের একজন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, রোহান বললেন, তার কণ্ঠস্বর আবেগে ভারী। যখন সবাই আমাকে বিচার করছিল, তুমি আমাকে বিশ্বাস করেছিলে। কারণ আমি সত্যিটা দেখেছিলাম, শর্মিলা উত্তর দিল। একটি বিধ্বংসী ক্ষতির পর আবার বাঁচতে চেষ্টা করা একজন মানুষকে দেখেছিলাম। এতে কোনো ভুল নেই, অন্যরা যাই বলুক না কেন। মেঘনার নিজেরও কঠিন বিদায় ছিল। রেস্তোরাঁ বিক্রি করাটা নিজের একটি অংশ ছিঁড়ে ফেলার মতো ছিল। সে সেই জায়গার জন্য এত লড়াই করেছিল। এটা তার প্রথম সত্যিকারের অর্জন ছিল, পৃথিবীতে তার প্রথম নিজস্ব স্থান। কিন্তু সে জানত যে সে এটা সাথে নিয়ে যেতে পারবে না, আর ঢাকায় থাকা মানে ধ্রুবক বিচারের বোঝা নিয়ে বেঁচে থাকা। সে তার একজন কর্মচারীর কাছে রেস্তোরাঁটি বিক্রি করে দিল, দীপু নামের এক তরুণ যে শুরু থেকেই তার সাথে কাজ করেছিল। সে যখন বলল যে সে চলে যাচ্ছে, তখন দীপু কেঁদে ফেলেছিল। আপনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন যা কেউ আমাকে দিয়েছে, দীপু বলল। যখন আমার কিছুই ছিল না, তখন আপনি আমাকে সম্মানের সাথে ব্যবহার করেছেন। আমি এই জায়গাটাকে সফল করব, কথা দিচ্ছি। আপনি যা তৈরি করেছেন তার সম্মান রাখব। সবচেয়ে কঠিন অংশ ছিল পরীর আইনগত বিশ্বাসটি। অভিভাবকত্বের প্রক্রিয়াটি ছিল জটিল এবং সময়সাপেক্ষ। সামাজিক মূল্যায়ন, সাক্ষাৎকার, কাগজের পাহাড়ের প্রয়োজন ছিল। পরীকে সমাজকর্মীদের সাথে কথা বলতে হয়েছিল, ব্যাখ্যা করতে হয়েছিল যে সে রোহান এবং মেঘনার সাথে থাকতে চায়, তারা তার সাথে ভালো ব্যবহার করে এবং সে তাদের পরিবার হিসেবে দেখে। একটি মুহূর্ত ছিল যখন একজন সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করলেন। এটি একটি অস্বাভাবিক ব্যবস্থা, তিনি বললেন, চশমার উপর দিয়ে রোহান এবং মেঘনার দিকে তাকিয়ে। একজন অবিবাহিত পুরুষ এবং একজন অবিবাহিত মহিলা, বিবাহিত নয়, এমন একটি শিশুর অভিভাবকত্ব চাইছে যার সাথে দুজনের কারোই জৈবিক সম্পর্ক নেই। আমরা বিয়ে করব, রোহান হঠাৎ বললেন, এমনকি মেঘনাকেও অবাক করে দিয়ে। চলে যাওয়ার আগে আমরা আমাদের পরিবারকে আনুষ্ঠানিক রূপ দেব। মেঘনা হতবাক হয়ে তার দিকে তাকাল। তারা বিয়ের কথা অস্পষ্টভাবে বলেছিল, ভবিষ্যতের কোনো দূরবর্তী সময়ের জন্য, কিন্তু এই তাৎক্ষণিক নিশ্চয়তার সাথে কখনো নয়। সমাজকর্মী চলে যাওয়ার পর মেঘনা রোহানের দিকে ঘুরল। তুমি সিরিয়াসলি বললে? বিয়ের ব্যাপারে? রোহান তার হাত ধরলেন, তার চোখ গম্ভীর এবং আন্তরিক। আমি সিরিয়াসলি বলেছি মেঘনা, আমি যেকোনোভাবেই চাইতাম কোনো এক সময়, হয়তো সবচেয়ে রোমান্টিক উপায়ে নয়, তোমার প্রাপ্ত কোনোভাবে সাজানো প্রস্তাব দিয়ে নয়, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই আমরা একটি সত্যিকারের পরিবার হই, আমরা তিনজন। তুমি কি চাও? মেঘনার চোখে জল জমতে শুরু করল। তার সারা জীবনে সে কখনো কল্পনাও করেনি যে কেউ তাকে এভাবে চাইবে। কখনো একটি আংটি পরার, একটি বিয়ে করার, নির্বাচিত হওয়ার কথা ভাবেনি। আর এখন এখানে রোহান, এই মানুষটি যে তার জীবনে সবচেয়ে অসম্ভাব্য উপায়ে প্রবেশ করেছে, একটি সাধারণ অ্যাপার্টমেন্টে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে যখন তারা দেশ থেকে পালানোর পরিকল্পনা করছে। হ্যাঁ, সে বলল, হাসতে হাসতে এবং কাঁদতে কাঁদতে। হ্যাঁ, আমি চাই ৩ সপ্তাহ পর তারা একটি সাধারণ সিভিল ম্যারেজ অনুষ্ঠানে বিয়ে করল। পরী একমাত্র সাক্ষী ছিল এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় দুজন রেজিস্ট্রি অফিসের কর্মচারী ছাড়া। মেঘনা একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনা একটি সাধারণ সাদা পোশাক পরেছিল, মৌসুমীর পরা ডিজাইনার পোশাক নয়। রোহান একটি বিচক্ষণ স্যুট পরেছিলেন, তার প্রথম বিয়ের এলাবোয়েডো স্মোকিং নয়। কিন্তু যখন তারা শপথ বিনিময় করল, যখন তিনি তার আঙুলে সাধারণ সোনার আংটি পরালেন, তখন তা যেকোনো জমকালো অনুষ্ঠানের মতোই বাস্তব এবং অর্থবহ ছিল। আমি তোমাকে ভালোবাসি, রোহান ফিসফিস করে বললেন যখন কর্মকর্তা তাদের বিবাহিত ঘোষণা করলেন। কারো বিকল্প হিসেবে নয়, বরং তুমি হিসেবে। মেঘনা হিসেবে, আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা। আমিও তোমাকে ভালোবাসি, মেঘনা উত্তর দিল, তার চোখের জল অবাধে গড়িয়ে পড়ছিল।
আমাকে শেখানোর জন্য ধন্যবাদ যে আমি ভালোবাসার যোগ্য। পরি হাততালি দিল, তার মুখ উজ্জ্বল। এখন আমরা সত্যিকারের পরিবার, সে ঘোষণা করল, এবং রোহান ও মেঘনা হেসে ফেল, তাকে একটি যৌথ আলিঙ্গনে টেনে। বিয়ে আনুষ্ঠানিক হওয়ার সাথে সাথে পরীর অভিভাবকত্বের প্রক্রিয়া দ্রুত হল। এখনও আরও 2 মাস কাগজপত্র এবং আমলাতন্ত্র লেগেছিল, কিন্তু অবশেষে মে মাসের এক সকালে তারা নিশ্চিতকরণ পেল। পরী আনুষ্ঠানিকভাবে চৌধুরী দাস পরিবারের অংশ হল। যে পদবি রোহান এবং মেঘনা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের 2টি নাম একত্রিত করে। স্থানান্তরের চূড়ান্ত প্রস্তুতি একই সাথে উত্তেজনাপূর্ণ এবং বিষণ্ণ ছিল। রোহান মৌসুমীর সাথে যে প্রাসাদে থাকতেন তা বিক্রি করে দিলেন, কেবল তার কিছু ছবি এবং ব্যক্তিগত জিনিসপত্র রেখে। জিনিসপত্র প্যাক করা, কি নিয়ে যাবেন আর কি রেখে যাবেন তা সিদ্ধান্ত নেওয়া বেদনাদায়ক ছিল। তিনি মৌসুমীর প্রিয় ছবিটি, যেটি সমাধিফলকে ছিল, এবং তার কিছু গহনা রেখে দিলেন। এগুলো তোমার রাখা উচিত, তিনি মেঘনাকে বললেন। মৌসুমীর গহনার একটি বাক্স অফার করে। সে তোমার বোন ছিল। এটা ঠিক যে তুমি এগুলো রাখো। মেঘনা কাঁপতে থাকা হাতে বাক্সটি ধরল। একটি সূক্ষ্ম মুক্তার হার, কিছু কানের দুল, একটি সোনার ব্রেসলেট দেখার জন্য খুল। সে কি এগুলো পরত? অনেকবার, রোহান নিশ্চিত করলেন। বিশেষ করে হারটা। ওটা তার প্রিয় ছিল। মেঘনা হারটি হাতে নিল, তার হাতে মুক্তার ওজন অনুভব করল। আমি এগুলো রেখে দেব, সে আলতো করে বলল। আর একদিন, যদি আমাদের একটি মেয়ে হয়, সে এগুলো পড়তে পারবে। এভাবে মৌসুমীর কিছু পরিবারে থেকে যাবে। রোহানের হৃদয় আবেগে চেপে ধরল। মেঘনা যেভাবে মৌসুমীকে সম্মান করত, যেভাবে ঈর্ষা বা নিরাপত্তাহীনতায় ভোগা ছাড়াই তার স্মৃতিকে সম্মান করত, তা ছিল আরও একটি কারণ যে তিনি তাকে ভালোবাসতেন। রোহান বাংলাদেশ ছাড়ছেন, এই খবরটি অবশেষে মিডিয়ায় ফাঁস হয়ে গেল। জল্পনা-কল্পনা এবং বিচারের শেষ ঢেউ তুল। কেউ কেউ উদযাপন করল, বলল যে ভালোই হয়েছে, সে তার বিরক্তিকর সম্পর্ক দূরে নিয়ে যাচ্ছে। অন্যরা ক্ষুব্ধ হল, সমালোচনার মুখোমুখি না হয়ে কাপুরুষের মতো পালানোর জন্য তাকে অভিযুক্ত করল। রোহান কোনো সাক্ষাৎকার দেননি, কোনো পাবলিক বিবৃতি দেননি। তিনি কেবল প্রস্তুতির সাথে এগিয়ে গেলেন, অতীতের চেয়ে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। যাওয়ার আগে তার কেবল একটি কাজ করার ছিল। জুনের এক ধূসর সকালে, ঠিক 1 বছর পর, সেই রবিবার থেকে যখন সবকিছু শুরু হয়েছিল, রোহান বনানী কবরস্থানে গেলেন। তিনি মৌসুমীর সমাধিফলকের সামনে দাঁড়ালেন, বরাবরের মতো সাদা রজনীগন্ধার একটি তোড়া ধরে। কেমন আছো, ভালোবাসা, তিনি আলতো করে বললেন। বিদায় জানাতে এসেছি। আমি চলে যাচ্ছি, অন্য দেশে একটি নতুন জীবন শুরু করতে। মেঘনা এবং পরীর সাথে আমরা একটি পরিবার গঠন করেছি, অদ্ভুত এবং অস্থায়ী, কিন্তু বাস্তব। তিনি ফুলদানিতে ফুল রাখলেন এবং হাঁটু গেড়ে বসলেন, যেমন তিনি আগে অনেকবার করেছেন। আমি আশা করি তুমি বুঝবে। আমি আশা করি তুমি যেখানেই থাকো, তুমি দেখবে যে আমি তোমাকে ভুলছি না, কখনো ভুলব না। কিন্তু আমি বেঁচে আছি, যেমন তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিলে। আমি আমার হৃদয় আবার খুলছি, আমি আবার সুখ খুঁজে পাচ্ছি। আর আমি আবিষ্কার করেছি যে তোমার হৃদয়ে 2টি ভালোবাসার জন্য জায়গা থাকতে পারে, প্রতিটি অনন্য এবং মূল্যবান। তিনি তার গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছলেন। আমি তোমার বোনকে খুঁজে পেয়েছি, মৌসুমী। যে বোনকে তুমি কখনো জানতে পারোনি যে তোমার আছে। আর সে অসাধারণ, শক্তিশালী, সাহসী, দয়ালু। তোমরা একে অপরকে ভালোবাসতে, আমি নিশ্চিত। আর আমি তার যত্ন নেব, যেমন আমি তোমার যত্ন নিতাম যদি আমার কাছে আরও সময় থাকত। রোহান আরও কয়েক মিনিট সেখানে চুপ করে রইলেন, নিজেকে শেষবারের মতো বিদায়ের ব্যথা অনুভব করতে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন, আলতো করে সমাধিফলক স্পর্শ করলেন এবং চলে যাওয়ার জন্য ঘুরলেন। তিনি পিছনে ফিরে তাকাননি। অতীত সেখানেই থাকবে, সংরক্ষিত এবং সম্মানিত, কিন্তু আর তার জীবনকে শাসন করবে না। যখন তিনি কবরস্থান থেকে বেরিয়ে এলেন, মেঘনা এবং পরী গাড়িতে অপেক্ষা করছিল। তারা তার সাথে ভেতরে যায়নি, বুঝেছিল যে সেই মুহূর্তটি কেবল তার হওয়া উচিত। কিন্তু তারা সেখানে ছিল, একসাথে ভবিষ্যৎ শুরু করার জন্য প্রস্তুত। প্রস্তুত? মেঘনা আলতো করে জিজ্ঞেস করল। প্রস্তুত, রোহান উত্তর দিলেন, এবং এটা সত্যি ছিল। তিনি ঢাকা ছাড়ার জন্য, বিচার এবং ব্যথা ছেড়ে, এবং এমন একটি জায়গায় নতুন করে শুরু করার জন্য প্রস্তুত ছিলেন যেখানে তারা কেবল নিজেরাই হতে পারে। 3 দিন পর, তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে একটি বিমানে ছিল, এমন একটি শহরকে পিছনে ফেলে যা তাদের যতটা আঘাত করেছে ততটাই গঠন করেছে, তাদের অসম্ভাব্য কিন্তু আন্তরিক জীবনের একটি নতুন অধ্যায় লেখার জন্য প্রস্তুত। কুয়ালালামপুর তাদের সূর্য এবং নদী থেকে আসা তাজা বাতাস দিয়ে স্বাগত জানাল।
যখন তারা বিমানবন্দর থেকে বেরিয়ে এল, রোহান, মেঘনা এবং পরী এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। একটি নতুন শহরের বাতাস শ্বাস নীল, ঢাকার বোঝা অবশেষে তাদের কাঁধ থেকে নামতে শুরু করার অনুভূতি অনুভব করল। এটা একই সাথে ভীতিজনক এবং উত্তেজনাপূর্ণ ছিল, যেন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, উঠতে পারার জন্য ডানা আছে কিনা তা না জেনেই। রোহান যে অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন তা মন্ট কিয়ারা এলাকায় ছিল, একটি শান্ত রাস্তায় শহর এবং নদীর দৃশ্যসহ। রোহানের অভ্যস্ত মানের তুলনায় এটি বিলাসবহুল ছিল না, কিন্তু এটি আরামদায়ক ছিল, আলো ভরা বারান্দা এবং দেয়ালে পুরনো টাইলস। পরী এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ে গেল, তার হাসি খালি ঘরগুলোতে প্রতিধ্বনিত হল, এবং দীর্ঘদিন পর প্রথমবারের মতো সে ঠিক যা ছিল তাই মনে হচ্ছিল। একটি সুখী শিশু। এটা নিখুঁত, মেঘনা বলল, বারান্দায় দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। এটা সত্যিই নিখুঁত। রোহান তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন, তার কাঁধে চিবুক রেখে। এটা একটি নতুন শুরু। আমাদের সবার জন্য প্রথম দিনগুলো ছিল আসবাবপত্র কেনা, কাগজপত্র নিবন্ধন করা, মালয়েশিয়ান উচ্চারণ বোঝার চেষ্টার এক বিভ্রান্তি যা পরিচিত কিন্তু একই সাথে ভিন্ন ছিল। পরীকে একটি আন্তর্জাতিক স্কুলে ভর্তি করা হল, যেখানে সে তার পড়াশোনা চালিয়ে যেতে এবং নতুন বন্ধু তৈরি করতে পারত। প্রথম দিন সে নার্ভাস ছিল, গেটে তাকে ছেড়ে যাওয়ার সময় মেঘনার হাত শক্ত করে ধরেছিল। যদি ওরা আমাকে পছন্দ না করে, সে জিজ্ঞেস করল, তার ছোট কণ্ঠস্বর পুরনো নিরাপত্তাহীনতা প্রকাশ করছিল। ওরা তোমাকে ভালোবাসবে, মেঘনা আশ্বাস দিল, মেয়েটির কাঁধে নতুন ব্যাকপ্যাকটি ঠিক করে দিয়ে। কিভাবে পারবে না? তুমি অসাধারণ। আর পরী ছিল। 2 সপ্তাহের মধ্যে তার ইতিমধ্যেই একটি বন্ধু দল ছিল, মালয়েশিয়ান এবং বিভিন্ন জাতীয়তার শিশুদের একটি মিশ্রণ। সে প্রতিদিন তার ক্লাস, বন্ধু, ভিন্ন কিন্তু ভালো লাগার অভিজ্ঞতা নিয়ে উত্তেজিত গল্প নিয়ে বাড়ি আসত। পরীকে বিকশিত হতে দেখা, রাস্তার জীবনের ট্রমা পিছনে ফেলে সেই শিশু হয়ে ওঠা যা সে সবসময় হওয়া উচিত ছিল, রোহান এবং মেঘনার হৃদয় কৃতজ্ঞতায় ভরিয়ে দিত। মেঘনার জন্য অভিযোজন আরও চ্যালেঞ্জিং ছিল। সে তার সারা জীবন লড়াই করে, কাজ করে কাটিয়েছিল, কেবল অস্তিত্বের জন্য কখনো সময় পায়নি। এখন প্রথমবারের মতো তাকে অবিলম্বে টাকা নিয়ে চিন্তা করতে হতো না। রোহানের কাছে তাদের আরামদায়কভাবে চালানোর জন্য যথেষ্ট সম্পদ ছিল যখন তারা পরবর্তী কী করবে তা আবিষ্কার করছিল। কিন্তু মেঘনা এমন কেউ ছিল না যে স্থির থাকতে পারে। আমার কিছু করতে হবে, সে আসার কয়েক সপ্তাহ পর রোহানকে বলল। আমি শুধু বাড়িতে বসে থাকতে পারি না। আমি এমন নই। তাহলে আমরা কিছু খুঁজে বের করব, রোহান উত্তর দিলেন। তুমি কি করতে চাও? মেঘনা এটা নিয়ে ভাবল। ঢাকার রেস্তোরাঁটি ভালো ছিল, কিন্তু এটি ক্লান্তিকরও ছিল। সে ভিন্ন কিছু চেয়েছিল, এমন কিছু যা তাকে কেবল বেঁচে থাকার পরিবর্তে আনন্দ দেবে। পরী পরামর্শটি দিল। তুমি বাংলাদেশি রান্নার ক্লাস দিতে পারো, মেয়েটি এক রাতে ডিনারের সময় বলল। তোমার সিঙ্গারা ঢাকার সেরা ছিল। আমি বাজি ধরে বলতে পারি এখানকার মানুষ শিখতে ভালোবাসবে। ধারণাটি একটি বীজ রোপণ করল। মেঘনা গবেষণা শুরু করল, আবিষ্কার করল যে কুয়ালালামপুরে খাঁটি রন্ধন সম্পর্কীয় অভিজ্ঞতার জন্য একটি ক্রমবর্ধমান বাজার আছে। সে বাংলাদেশি রান্নার ক্লাসের একটি ছোট ব্যবসা তৈরি করল, নিজের অ্যাপার্টমেন্টে ছোট ক্লাস দিয়ে শুরু করল। কেবল বিক্রির জন্য রান্না করার চেয়ে শেখানো ভিন্ন ছিল, এটি তার সংস্কৃতি, তার গল্প শেয়ার করা, মানুষের সাথে আরও ব্যক্তিগতভাবে সংযোগ স্থাপন করা। প্রথম ক্লাসে মাত্র 4 জন লোক ছিল, একজন মালয়েশিয়ান দম্পতি বাংলাদেশি খাবার সম্পর্কে কৌতূহলী এবং 2 জন বাংলাদেশি বন্ধু যারা বাড়ির কথা মনে করছিল। মেঘনা নার্ভাস ছিল, উপকরণ প্রস্তুত করার সময় তার হাত কাঁপছিল। কিন্তু সে যখন রান্না শুরু করল, নিখুঁত সিঙ্গারা তৈরির কৌশল, সঠিক উপায়ে বিরিয়ানি মশলা করার পদ্ধতি শেখাতে শুরু করল, তখন সে স্বস্তি পেল। এটা তার জন্য স্বাভাবিক ছিল, এমন কিছু যা সে সারা জীবন ধরে করেছে। আপনি একজন স্বাভাবিক শিক্ষক, ক্লাসের শেষে একজন ছাত্রী বলল। শুধু খাবারের জন্য নয়, বরং আপনি যে আবেগের সাথে এটি সম্পর্কে কথা বলেন তার জন্য। আমরা অবশ্যই আবার আসব। এবং তারা ফিরে এল। তারা বন্ধু নিয়ে এল, যারা আরও বন্ধু নিয়ে এল। 3 মাসের মধ্যে মেঘনার আগামী 8 সপ্তাহের জন্য ক্লাস বুক করা ছিল, একটি ছোট কিন্তু ক্রমবর্ধমান ব্যবসা যা সম্পূর্ণরূপে তার নতুন খ্যাতির উপর নির্মিত, রোহান বা মৌসুমীর ছায়ে নয়। রোহান তার পক্ষ থেকে এমন এক শান্তি খুঁজে পেলেন যা তিনি জানতেন না যে সম্ভব। তিনি দূর থেকে কিছু প্রযুক্তি কোম্পানির জন্য পরামর্শ দিতেন, তার মনকে ব্যস্ত রাখার জন্য যথেষ্ট, কিন্তু একটি বড় কোম্পানি চালানোর অপ্রতিরোধ্য চাপ নয়। তার সময় ছিল। সকালে পরীকে স্কুলে নিয়ে যাওয়ার সময়, মেঘনার সাথে কুয়ালালামপুরের সরু রাস্তায় হাঁটার সময়, কেবল একটি ক্যাফেতে বসে পৃথিবীটাকে দেখতে থাকার সময়।
একদিন বিকেলে যখন তিনি বুকিত বিনোতাংয়ের একটি ক্যাফেতে একা বসেছিলেন, রোহান বুঝতে পারলেন যে তিনি হাসছেন। একটি আন্তরিক হাসি, কোনো বোঝা ছাড়া, সেই ধ্রুবক দুঃখ ছাড়া যা তিনি এতদিন ধরে বহন করেছেন। তিনি মোবাইল বের করে মৌসুমীর ছবিটি দেখলেন যা তিনি সবসময় সেখানে রাখতেন। সেও সেই ছবিতে হাসছিল, তার মুখ আনন্দে উজ্জ্বল। ধন্যবাদ, তিনি ছবির উদ্দেশ্যে ফিসফিস করে বললেন। আমাকে বাঁচার প্রতিশ্রুতি দেওয়ানোর জন্য। তুমি ঠিক ছিলে, বরাবরের মতো, কিন্তু অভিযোজন চ্যালেঞ্জ ছাড়া ছিল না। এমন দিন ছিল যখন বাংলাদেশের জন্য মন খারাপ করত, যখন মেঘনা ঢাকার পরিচিত রাস্তাগুলো মিস করত, যখন পরি কাঁদত কারণ সে পুরনো বন্ধুদের সাথে কথা বলতে চাইত। এমন মুহূর্ত ছিল যখন রোহান চলে আসার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতেন, ভাবতেন যে তারা মুখোমুখি হওয়ার পরিবর্তে পালিয়ে গেছে কিনা। এক বিশেষ করে কঠিন রাতে, যখন মেঘনা বারান্দায় নীরবে কাঁদছিল, রোহান তার পাশে বসলেন এবং তার হাত ধরলেন। তুমি কিসের জন্য মন খারাপ করছ, তিনি আলতো করে জিজ্ঞেস করলেন। সবকিছুর জন্য, মেঘনা উত্তর দিল, চোখের জল মুছে। ঢাকার গন্ধ, মানুষের কথা বলার ধরন, এমনকি পাগল ট্রাফিকও। আর আমি মন খারাপ করার জন্য অপরাধবোধ করছি, কারণ আমি জানি সেখানে আমাদের জন্য খারাপ ছিল, মানুষ নিষ্ঠুর ছিল। কিন্তু তবুও ওটা আমার বাড়ি ছিল, জানো? একমাত্র জায়গা যা আমি চিনতাম। আমি বুঝি, রোহান বললেন। আমারও মাঝে মাঝে মন খারাপ করে। কিন্তু তারপর আমি তোমার দিকে, পরীর দিকে তাকাই, দেখি আমরা এখানে কিভাবে নতুন কিছু গড়ছি, এবং মনে করি কেন আমরা এসেছি। আমরা পালাইনি, মেঘনা। আমরা ধ্রুবক সংঘাতের পরিবর্তে শান্তিতে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এটা কাপুরুষতা নয়। এটা জ্ঞান। মেঘনা তার কাঁধে মাথা রাখল, তাকে সান্ত্বনা দিতে দিল। তোমার কি মনে হয় আমরা এখানে সারা জীবন থাকব? জানি না, রোহান স্বীকার করলেন। কিন্তু আমি জানি আপাতত এটাই সঠিক জায়গা। আর যখন এটা আর থাকবে না, আমরা একসাথে তা আবিষ্কার করব। 1 মাস পর এমন কিছু ঘটল যা সবকিছু আবার বদলে দিল। মেঘনা আবিষ্কার করল যে সে গর্ভবতী। সে এক সকালে একা পরীক্ষাটি করেছিল, যখন রোহান পরীকে স্কুলে নিয়ে গিয়েছিল। যখন সে 2টি লাইন দেখতে পেল, সে স্থির হয় গেল। পরস্পর বিরোধী আবেগের একটি ঢেউ তার শরীরকে প্লাবিত করল। ভাই! সে কখনো মা হওয়ার কথা ভাবেনি, নিজেকে কখনো এটা নিয়ে স্বপ্ন দেখতে দেয়নি। যদি সে ভালো মা হতে না পারে? যদি সে তার নিজের শৈশবের ট্রমা একটি সন্তানের মধ্যে নিয়ে যায়? কিন্তু আনন্দ, গভীর, অপ্রতিরোধ্য, অপ্রত্যাশিত আনন্দ। একটি শিশু, তার এবং রোহানের। একটি ছোট মানুষ যাকে প্রথম মুহূর্ত থেকে ভালোবাসা হবে, যে কখনো পরিত্যক্ত বা ভুলে যাওয়ার অর্থ জানবে না। যখন রোহান বাড়ি ফিরলেন, মেঘনা বসার ঘরে বসেছিল, তার হাতে প্রেগন্যান্সি টেস্ট। তিনি তাকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। মেঘনা, তিনি জিজ্ঞেস করলেন তার পাশে বসে। কি হয়েছে? সে টেস্টটি তুলে তাকে দেখাল, শব্দ গঠন করতে অক্ষম। রোহান 2টি লাইনের দিকে তাকালেন, এর অর্থ হজম করলেন, এবং তারপর তার মুখ বিশুদ্ধ আনন্দে রূপান্তরিত হল। তুমি গর্ভবতী? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। আমাদের একটি বাচ্চা হবে। মেঘনা মাথা নাড়ল, চোখের জল পড়তে শুরু করল। তুমি খুশি? কারণ আমি জানি মৌসুমী সন্তান চেয়েছিল এবং কখনো পারেনি, এবং হয়তো এটা। থামো, রোহান তাকে থামিয়ে দিলেন, তার মুখটা নিজের হাতের মধ্যে ধরে। এমনভাবে ভেব না। মৌসুমী আমাদের জন্য খুশি হতো। আর আমি উল্লসিত। ভয়ও পাচ্ছি, কিন্তু প্রধানত উল্লসিত। তারা একে অপরকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে এবং হাসতে হাসতে, সেই খবরের বিশালতা হজম করছিল। একটি শিশু। মেঘনার ভেতরে একটি নতুন জীবন বাড়ছে, তাদের দুজনের একটি ছোট অংশ যাকে ভালোবাসা হবে এবং যত্ন নেওয়া হবে এবং রক্ষা করা হবে। যখন পরি স্কুল থেকে এল, তারা তাকেও বলল। মেয়েটি এক মুহূর্তের জন্য চুপ করে রইল, হজম করল, এবং তারপর একটি বিশাল হাসি তার মুখ উজ্জ্বল করে দিল। আমার একটি ভাই বা বোন হবে? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। সত্যি সত্যি? সত্যি সত্যি, মেঘনা নিশ্চিত করল। তোমার কি মনে হয়? পরি মেঘনার বাহুডোরে ঝাঁপিয়ে পড়ল, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার মনে হয় এটা অসাধারণ। আমি সবসময় একটি ভাই বা বোন চেয়েছিলাম। আমি পৃথিবীর সেরা বড় বোন হব। সেই রাতে 3 জন বসার ঘরে একসাথে বসে রইল, ভবিষ্যতের পরিকল্পনা করছিল। তাদের একটি বড় অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে, শিশুর জন্য একটি ঘর প্রস্তুত করতে হবে, মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। কিন্তু কুয়ালালামপুরে আসার পর প্রথমবারের মতো সবকিছু যেন ঠিক জায়গায় চলে আসছিল।
তারা কেবল নতুন করে শুরু করছিল না, তারা নতুন কিছু গড়ছিল, এমন কিছু যা সম্পূর্ণরূপে তাদের ছিল। রোহান মেঘনার হাত ধরলেন, তার ভেতরে বাড়তে থাকা নতুন জীবন অনুভব করলেন এবং মৌসুমীর কথা ভাবলেন। তিনি কল্পনা করলেন যে সে হাসছে, তার জন্য খুশি, তার বোনের জন্য খুশি, এত সোফ্রেমিন্ট থেকে এত ভালো কিছু জন্মানোর জন্য খুশি। ধন্যবাদ, তিনি নীরবে ফিসফিস করে বললেন, জানতেন না তিনি মৌসুমীকে, ভাগ্যকে, নাকি কেবল জীবনকে ধন্যবাদ দিচ্ছেন। এই দ্বিতীয় সুযোগের জন্য ধন্যবাদ। আর বাইরে কুয়ালালামপুর তার রাতের জীবন চালিয়ে যাচ্ছিল, নদীর উপর আলোচ বলছিল, পুরনো রাস্তায় মনোরেল চলছিল, একটি শহর যা ৩টি আহত আত্মাকে আশ্রয় দিয়েছিল এবং ধীরে ধীরে তাদের সারিয়ে তুলতে সাহায্য করছিল। ৩ বছর পর, এক রৌদ্রোজ্জ্বল পর্তুগিজ বসন্তের সকালে, রোহান তাজা কফির গন্ধ এবং রান্নাঘর থেকে আসা হাসির শব্দে ঘুম থেকে উঠলেন। তিনি এক মুহূর্তের জন্য শুয়ে রইলেন, দিন শুরু করার আগে সেই নিখুঁত শান্তির মুহূর্তটি উপভোগ করলেন এবং ঢাকার কবরস্থানে সেই ধূসর রবিবার থেকে যা কিছু বদলে গেছে তা মনে করার অনুমতি দিলেন। তিনি উঠে নতুন অ্যাপার্টমেন্টের রান্নাঘরে গেলেন, যা প্রথমটির চেয়ে বড়, কাসকাইসের একটি শান্ত এলাকায়, সমুদ্রের কাছে। জানালার দৃশ্য সকালের সূর্যের নিচে আটলান্টিক মহাসাগরকে জ্বলতে দেখাচ্ছিল, সৈকতে আলতো করে ঢেউ ভাঙছিল। মেঘনা চুলার সামনে ছিল, তার চুল একটি আলগা খোপা করে বাঁধা, একটি সাধারণ টি-শার্ট এবং সুতির প্যান্ট পরা। সে এখন যখন তাদের প্রথম দেখা হয়েছিল তার চেয়ে কম বয়সী দেখাচ্ছিল, বছরের পর বছর সংগ্রাম এবং বঞ্চনা ধীরে ধীরে নিরাপত্তা এবং ভালোবাসা থেকে আসা একটি কোমলতা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছিল। ৪৩ বছর বয়সে সে এমনভাবে বিকশিত হয়েছিল যা রোহান এখনও প্রতিদিন আবিষ্কার করছিলেন। পরী রান্নাঘরের টেবিলে বসেছিল, এখন ১২ বছর বয়সী, তার ছোট বোনকে সিরিয়াল খেতে সাহায্য করছিল। ছোট ললিতা, ২.৫ বছর বয়সী, রোহান এবং মেঘনার একটি নিখুঁত মিশ্রণ ছিল, মায়ের বাদামি চোখ এবং বাবার সহজ হাসি। তারা তাকে মেঘনা এবং মৌসুমীর জৈবিক মায়ের নামে নামকরণ করেছিল, সেই মহিলাকে সম্মান জানানোর একটি উপায় যিনি তার মেয়েদের জীবনের একটি সুযোগ দেওয়ার জন্য অসম্ভব পছন্দ করেছিলেন। সুপ্রভাত, ঘুমকাতুরে, মেঘনা বলল, রোহানকে দেখে হেসে। সে ঘুরল এবং তাকে চুম্বন করল, একটি দ্রুত কিন্তু আন্তরিক স্নেহে ভরা চুম্বন। আমি ভাবছিলাম তুমি আজ দেরিতে ঘুমাবে। এখানে এই উৎসব চলতে থাকলে কিভাবে পারতাম, রোহান মজা করে বললেন, ললিতার কাছে গিয়ে তার মাথার উপরে চুম্বন করলেন। মেয়েটি উপরের দিকে তাকিয়ে হাসল, দুধ মাখা ছোট দাঁত দেখিয়ে। বাবা, সে আনন্দের সাথে চিৎকার করল, তার আঠালো হাতগুলো তার দিকে বাড়িয়ে দিল। রোহান তাকে কোলে তুলে নিলেন, ময়লার তোয়াক্কা না করে, এবং সে তার বুকের সাথে লেপ্টে রইল। পরী একটি হাসি দিয়ে দৃশ্যটি দেখছিল, তার মুখে এমন এক সন্তুষ্টির ভাব যা ৪ বছর আগের সেই ক্ষুধার্ত এবং মরিয়া শিশুটির পক্ষে কখনো সম্ভব ছিল না। আজ আমার গণিত পরীক্ষা, পরী ঘোষণা করল। কিন্তু আমি অনেক পড়াশোনা করেছি। আমার মনে হয় আমি ভালো করব। তুমি সবসময় ভালো করো, মেঘনা গর্বের সাথে বলল। তুমি তোমার ক্লাসের সেরা ছাত্রী, এটা সত্যি ছিল। পরী একজন ব্যতিক্রমী ছাত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছিল, বিজ্ঞানে বিশেষ প্রতিভাসহ। সে ইতিমধ্যেই মেডিকেল কলেজে যাওয়ার, তার মতো অন্য শিশুদের সাহায্য করার জন্য শিশু বিশেষজ্ঞ হওয়ার কথা বলছিল। রোহান এবং মেঘনা তাকে সম্পূর্ণরূপে সমর্থন করত, সেই মেয়েটির পরিবর্তনে বিস্মিত হয়ে যে মাত্র কয়েক বছর আগে নিশ্চিত ছিল না যে সে পরের দিন পর্যন্ত বাঁচবে কিনা। সকালের নাস্তার পর, রোহান পরীকে স্কুলে নিয়ে গেলেন, একটি সকালের রুটিন যা তিনি ভালোবাসতেন। পথে সে তার পরিকল্পনা, তার বন্ধু, সপ্তম শ্রেণীর চ্যালেঞ্জগুলো নিয়ে উত্তেজিতভাবে কথা বলল। তার এখনও বাংলাদেশি টান ছিল, কিন্তু এখন মালয়েশিয়ান উচ্চারণের সাথে মিশ্রিত, তার দুটি বাড়ির একটি নিখুঁত সংমিশ্রণ। বাবা, সে স্কুলের প্রায় কাছে এসে বলল, যে উপাধিটি সে কুয়ালালামপুরে কয়েক মাস পর স্বাভাবিকভাবে ব্যবহার করতে শুরু করেছিল। তোমার কি বাংলাদেশ ছাড়ার জন্য আফসোস হয়? রোহান উত্তর দেওয়ার আগে সাবধানে ভাবলেন। মাঝে মাঝে মনে পড়ে, তিনি স্বীকার করলেন। কিছু জিনিসের, কিছু মানুষের কথা মনে পড়ে। কিন্তু আফসোস? না। আমার জন্য যা কিছু গুরুত্বপূর্ণ তা এখানে আছে। তুমি, মেঘনা, ললিতা। আমাদের পরিবার। আমাদের শান্তি। পরী উত্তরে সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। আমারও আফসোস হয় না। এখানে আমি শুধু পরী হতে পারি, জানো? রাস্তায় থাকা মেয়েটি নয়। শুধু পরী। বাড়ি ফিরে, রোহান মেঘনাকে ছোট রান্নার স্কুলে পেলেন যা সে তাদের বিল্ডিংয়ের নিচতলায় খুলেছিল। ব্যবসাটি অ্যাপার্টমেন্টের ক্লাসের চেয়ে অনেক বড় হয়েছিল। এখন তার একটি নিবেদিত স্থান ছিল, ৩টি সজ্জিত রান্নাঘর সহ, এবং সে কেবল ক্লাসই নয় বরং সম্পূর্ণ রন্ধন সম্পর্কীয় অভিজ্ঞতা,
থিমযুক্ত ডিনার, এমনকি খাঁটি বাংলাদেশি খাবারে আগ্রহী রেস্তোরাঁর জন্য পরামর্শও দিত। সে বিকেলের ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল, বছরের পর বছর অনুশীলনের দক্ষতার সাথে উপকরণ কাটছিল। রোহান এক মুহূর্তের জন্য তাকে দেখছিলেন, এখনও তার পরিবর্তনে বিস্মিত। এটি ছিল মেঘনা তার নিজের উপাদানে, যা সে ভালোবাসা করছিল, তার নিজের স্বর। তে সাহায্য লাগবে, তিনি প্রস্তাব করলেন। সবসময় সে হেসে উত্তর দিল। তুমি কি ওই সবজিগুলো ধুয়ে দিতে পারো? তারা আরামদায়ক নীরবতায় পাশাপাশি কাজ করল, সেই ধরনের নীরবতা যা কেবল সত্যিকারের পরিচিত দম্পতিরাই শেয়ার করতে পারে। কিছুক্ষণ পর মেঘনা কথা বলল। জানো আজ সকালে আমি কি ভাবছিলাম? সে বলল, পেঁয়াজ কাটা না থামিয়ে। আমি ভাবছিলাম কিভাবে ৪ বছর আগে আমি ঢাকার একটি দোকানে সিঙ্গারা বিক্রি করছিলাম, ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট টাকা থাকবে কিনা তা নিয়ে চিন্তা করছিলাম। আর এখন আমার তুমি, পরি, ললিতা, এই ব্যবসা আছে। মাঝে মাঝে মনে হয় এটা একটি স্বপ্ন যা থেকে আমি যে কোনো মুহূর্তে জেগে উঠব। এটা স্বপ্ন নয়, রোহান বললেন, যা করছিলেন তা থামিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এটা বাস্তব। তুমি এই সব কিছুর যোগ্য, মেঘনা। সবসময় ছিলে। সে তার বাহুডোরে ঘুরল এবং তাকে চুম্বন করল, একটি দীর্ঘ এবং গভীর চুম্বন যা ভালোবাসা, কৃতজ্ঞতা এবং প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সাথে সাথে আরও শক্তিশালী হওয়া একটি সংযোগের কথা বলছিল। সেই রাতে পরি স্কুল থেকে ফেরার পর এবং ললিতা বিছানায় যাওয়ার পর, তিনজন প্রাপ্তবয়স্ক, কারণ পরি সত্যিই আর শিশু ছিল না, বারান্দায় বসে সমুদ্রের উপর সূর্যাস্ত উপভোগ করতে বসল। এটি একটি ঐতিহ্য ছিল যা তারা গড়ে তুলেছিল, এই নীরবতার মুহূর্তগুলো যেখানে তারা কেবল একসাথে থাকতে পারত। আমার মনে হয় আমি মালয়েশিয়ান নাগরিকত্ব নেব, পরি হঠাৎ ঘোষণা করল। মানে আমি হৃদয়ে এখনও বাংলাদেশী, কিন্তু মালয়েশিয়া এখন আমার বাড়িও। আমি এটা আনুষ্ঠানিক করতে চাই। আমরাও এটা নিয়ে ভাবছি, রোহান বললেন। হয়তো এখানে স্থায়ীভাবে বসতি স্থাপনের সময় হয়েছে। তোমার কি মনে হয় মৌসুমী অনুমোদন করত? মেঘনা জিজ্ঞেস করল, একটি প্রশ্ন যা সে মাঝে মাঝে এখনও করত, এত বছর পরেও বৈধতার প্রয়োজন এই সব কিছুর। আমাদের। রোহান তার দিকে, পরীর দিকে তাকালেন, তার ঘরে ঘুমানো ললিতার কথা ভাবলেন। মৌসুমীর কথা ভাবলেন, তার উজ্জ্বল হাসি, তার বিশাল হৃদয়, কিভাবে সে সবসময় মানুষের মধ্যে সেরাটা দেখত। আমার মনে হয় সে খুশি হতো, তিনি প্রত্যয়ের সাথে বললেন। খুশি যে আমি তোমাকে খুঁজে পেয়েছি, যে পরীকে বাঁচানো হয়েছে, যে আমরা এই পরিবারটি তৈরি করেছি। মৌসুমী সবসময় বিশ্বাস করত যে ভালোবাসা একটি সীমিত সম্পদ নয়, হৃদয়ে সবসময় আরও ভালোবাসার জন্য জায়গা থাকে। সে তোমাকে এবং পরীকে ভালোবাসত। আমি নিশ্চিত। রোহান উঠে বসার ঘরের কোণে রাখা ছোট বেদিটির কাছে গেলেন। মৌসুমীর ছবিটি সেখানে ছিল, একটি মোমবাতির পাশে যা তারা বিশেষ অনুষ্ঠানে জ্বালাত। ছবির চারপাশে অন্যান্য ছবি ছিল। মেঘনা তার রান্নার স্কুলের উদ্বোধনে হাসছে, পরি কুয়ালালামপুরে তার প্রথম স্কুলের দিনে, ললিতা তার প্রথম জন্মদিনে, তাদের নতুন জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি মোমবাতিটি জ্বালালেন এবং এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে রইলেন, মৌসুমীর মুখের দিকে তাকিয়ে। ধন্যবাদ, তিনি ফিসফিস করে বললেন, যেমন তিনি প্রতিবার করতেন। আমাকে বাঁচার প্রতিশ্রুতি দেওয়ানোর জন্য। তুমি আমাকে বাঁচিয়েছ চলে যাওয়ার পরেও। আমাকে ব্যথায় জীবন্ত কবর দেওয়া থেকে বাঁচিয়েছ। মেঘনা তার পাশে এসে দাঁড়াল, তার বোনের ছবির দিকে তাকিয়ে, যে মহিলাকে সে কখনো দেখেনি কিন্তু যে তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। ওকে প্রথমে ভালোবাসার জন্য ধন্যবাদ, সে ছবির উদ্দেশ্যে আলতো করে বলল। ওকে ভালোবাসতে শেখানোর জন্য, ওকে বাঁচার প্রতিশ্রুতি দেওয়ানোর জন্য। তুমি ছাড়া এই কিছুই সম্ভব হতো না। পরি তাদের সাথে যোগ দিল, বেদির সামনে একটি ছোট বৃত্ত তৈরি করে। ওদের বাঁচানোর জন্য ধন্যবাদ, সে সহজভাবে বলল। কারণ ওরা আমাকে বাঁচিয়েছে। তারা কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে রইল, তিনজন মানুষ ভালোবাসা, হারানো এবং নতুন করে শুরু করার সাহস দ্বারা একত্রিত। তারপর রোহান মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং তারা বারান্দায় ফিরে গেল, বর্তমানে যে জীবন তারা এখন যাপন করছে তাতে। জানো মজার ব্যাপার কি? রোহান বললেন যখন তারা আকাশে তারা দেখা শুরু করতে দেখছিল। যদি কবরস্থানে সেই ক্ষুধার্ত মেয়েটি আমাকে একটি নাস্তার বিনিময়ে সিঙ্গারা বিক্রি করা এক মহিলার কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব না দিত, তাহলে এই কিছুই ঘটত না। এই সমস্ত ভালোবাসা, এই সমস্ত পরিবার, একটি শিশুর খাবারের জন্য মরিয়া একটি সহজ কাজ দিয়ে শুরু হয়েছিল। মহাবিশ্ব রহস্যময় উপায়ে কাজ করে, পরি তার বৈশিষ্ট্যসূচক জ্ঞান দিয়ে বলল। হয়তো মৌসুমী আমাকে সেদিন তোমার কাছে পাঠিয়েছিল। হয়তো সে জানত তোমাদের দুজনের একে অপরকে প্রয়োজন। এটি একটি সুন্দর, রোমান্টিক ধারণা ছিল, হয়তো এমন কোনোভাবে সত্যি যা তারা কখনো পুরোপুরি বুঝবে না।
যা গুরুত্বপূর্ণ ছিল তা হল তারা এখন এখানে আছে, একসাথে, এমন একটি পরিবার যা রক্ত দিয়ে নয় বরং সচেতন পছন্দ, সত্যিকারের ভালোবাসা, পৃথিবীর বিচার মোকাবেলা করার সাহস এবং তবুও সুখ বেছে নেওয়ার সাহস দিয়ে গড়া। সেই রাতে পরি তার ঘরে যাওয়ার পর এবং মেঘনা তার পাশে ঘুমিয়ে পড়ার পর রোহান আরও কিছুক্ষণ জেগে রইলেন, তার স্ত্রীর মৃদু শ্বাস, পাশের ঘর থেকে ললিতার মাঝে মাঝে শব্দ, সমুদ্রের দূরবর্তী ফিসফিসানি শুনছিলেন। তিনি যা কিছু হারিয়েছেন তা ভাবলেন, কিন্তু যা কিছু পেয়েছেন তাও ভাবলেন। জীবনটা এমনই অদ্ভুত, এক হাতে নিয়ে অন্য হাতে দেয়, দরজা বন্ধ করে কিন্তু জানালা খুলে দেয়। তিনি মৌসুমীকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন এবং সবসময় তার স্মৃতিকে ভালোবাসবেন। কিন্তু তিনি এটাও শিখেছিলেন যে মানব হৃদয়ের অসীম ক্ষমতা আছে, পূর্ববর্তী প্রেমকে ছোট না করে আবার ভালোবাসা সম্ভব। মেঘনা মৌসুমীর বিকল্প ছিল না। সে ছিল মেঘনা, তার নিজের মতো করে শক্তিশালী এবং সাহসী এবং দয়ালু, এবং তিনি তাকে ঠিক যেমন সে ছিল তেমনি ভালোবাসতেন। পরের দিন রোহান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেঁকতে গেলেন, যা তার সকালের রুটিনে পরিণত হয়েছিল। তিনি বালির উপর দিয়ে হাঁটতেন, তার মুখে সমুদ্রের বাতাস অনুভব করতেন এবং তার যাত্রা সম্পর্কে ভাবতেন। কবরস্থানে সেই ধূসর রবিবার থেকে 4 বছর। 4 বছর ব্যথা, বৃদ্ধি, ভালোবাসা, হারানো এবং পাওয়ার। বাড়ি ফিরে তিনি তার পরিবারকে রান্নাঘরে একত্রিত পেলেন, মেঘনা প্যানকেক বানাচ্ছে, পরি ললিতাকে জুস না ফেলার জন্য সাহায্য করছে, হাসি এবং কথোপকথন স্থানটি পূরণ করছে। এটি এখন তার পৃথিবী ছিল। নিখুঁত নয়, কারণ কোনো জীবনই নিখুঁত নয়, কিন্তু আন্তরিক, সত্য, ভালোবাসা এবং সচেতন পছন্দ দিয়ে গড়া। এবং সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে তার হৃদয়ের 3টি মানুষের দিকে তাকিয়ে রোহান পরমনি নিশ্চয়তার সাথে জানতেন যে তিনি সঠিক পছন্দ করেছেন। তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তা করতে গিয়ে তিনি কেবল একটি নতুন জীবনই খুঁজে পাননি, বরং একটি নতুন পরিবার, একটি নতুন উদ্দেশ্য, একটি নতুন ধরনের ভালোবাসা যা ভিন্ন কিন্তু সমানভাবে মূল্যবান। সেই অসম্ভব গোপনীয়তা, একটি ক্ষুধার্ত মেয়ের দ্বারা একটি নাস্তার বিনিময়ে প্রকাশিত, কিছুই ধ্বংস করেনি। বরং এটি 3টি জীবন বাঁচিয়েছে এবং একটি অস্থায়ী কিন্তু আন্তরিক পরিবার গঠন করেছে, যা সত্যিকারের ভালোবাসা, সাহস এবং বিচারের উপর সুখ, সংঘাতের উপর শান্তি, কেবল বেঁচে থাকার উপর জীবন বেছে নেওয়ার দৃঢ় সংকল্প দিয়ে গড়া। গল্পের শেষ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আশা করি রোহান, মেঘনা এবং পরীর গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। এই অসাধারণ যাত্রা আমাদের দেখায় যে ভালোবাসা সবচেয়ে অসম্ভাব্য পরিস্থিতিতেও জন্মাতে পারে। পরিবার কেবল রক্ত দিয়ে নয় বরং পছন্দ দিয়েও গড়া যায়, এবং নতুন করে শুরু করার জন্য সবসময় জায়গা থাকে, তা যতই অসম্ভব মনে হোক না কেন। যদি এই গল্পটি আপনার সাথে অনুরণিত হয়, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওতে আপনার লাইক দিতে ভুলবেন না। কমেন্টে শেয়ার করুন, আপনি কি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করেন? আপনার কি মনে হয় রোহান এবং মেঘনা সঠিক পছন্দ করেছিল? প্রতিদিন আমরা অনন্য গল্প নিয়ে আসি যা জীবনের জটিলতা, ভালোবাসা এবং আমরা সবাই যে কঠিন পছন্দগুলোর মুখোমুখি হই তা অন্বেষণ করে। আরও গল্প যা আপনাকে আবেগাপ্লুত করবে এবং ভাবতে বাধ্য করবে তার জন্য পাশে এখানে ক্লিক করে আমাদের বিশেষ প্লেলিস্টটি দেখুন। প্রতিটি গল্প একটি ভিন্ন যাত্রা, কিন্তু সবগুলোই একই সত্য শেয়ার করে, জীবন মূল্যবান, ভালোবাসা শক্তিশালী, এবং বেঁচে থাকার পছন্দ করা সবসময় সার্থক। এই ইমোশনাল যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের মন্তব্য পড়ার এবং আপনাদের সাথে আরও গল্প শেয়ার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরেরবার পর্যন্ত।